আসসালামু আলাইকুম। ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতিতে আজকের বিষয়ভিত্তিক অ্যাপ্লাইড কেমিস্ট্রি সাবজেক্টের পঞ্চম ক্লাস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ রায়হান, লেকচারার কেমিস্ট্রি, পটুয়াখালী সরকারি কলেজ। আমি ৩৮তম বিসিএস শিক্ষা ক্যাডার থেকে জয়েন করেছি। আজকে আপনাদের পঞ্চম লেকচারের টপিক হচ্ছে ওয়াটার কন্ডিশনিং অ্যান্ড ওয়াটার ট্রিটমেন্ট। তো এখানে আমাদের এই টপিকটাকে আমরা ছোট ছোট কিছু সাব টপিকে ভাগ করেছি। এর মধ্যে আছে ওয়াটার কন্ডিশনিং অ্যান্ড ওয়াটার ট্রিটমেন্ট, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল মেথডস অফ ট্রিটমেন্ট, মিউনিসিপাল ওয়াটার সাপ্লাই, বয়লার ফিড ওয়াটার, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ইন বাংলাদেশ, ইলেকট্রোডায়ালাইসিস, আলট্রাফিল্ট্রেশন, অ্যাক্টিভেটেড কার্বন অ্যাবজর্পশন, আর রয়েছে সর্বশেষ বিওডি এবং সিওডি। তো এর মধ্যে আসলে এই টপিকগুলোর মধ্যে সবগুলোই ইম্পর্টেন্ট, এই জন্য আমরা ইম্পর্টেন্ট টপিকে আসলে আলাদা করে কোনোটা মার্ক করতে পারিনি, কারণ এখানে আমাদের যে 7টা ছোট ছোট সাব টপিক আছে এর প্রত্যেকটা থেকেই প্রচুর পরিমাণ প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবং প্রচুর পরিমাণ প্রশ্ন এসে থাকে। তো আমরা আজকের লেকচারটা আপনাদের যতদূর সম্ভব সমৃদ্ধ করার এবং আপনাদের পরীক্ষার জন্য বা এমসিকিউ বান্ধব করার চেষ্টা করেছি। আপনারা পুরো লেকচারটা ফলো করলে আশা করি মোটামুটি এই সিলেবাসের এই অংশের সম্পূর্ণটাই কভার হয়ে যাবে। এর সাথে আমরা লেকচারের শেষে কিছু বইয়ের পিডিএফ লিংক এবং কিছু ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছি। যদি আপনারা আরো বেশি কিছু স্টাডি করতে চান, এক্সট্রা কিছু পড়তে চান, তাহলে ওই লিংকগুলো ফলো করে আপনারা পড়তে পারবেন। তো আমরা সরাসরি লেকচারের মধ্যে চলে যাই। ওয়াটার কন্ডিশনিং হচ্ছে ওয়াটারের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য এটাকে কেমিক্যালি ট্রিট করা, এবং মূলত এটার কেমিক্যাল প্রপার্টিজ এবং বিভিন্ন রকমের কন্টামিনেন্ট, বিভিন্ন রকমের দূষক পদার্থ, এগুলোকে দূর করার মাধ্যমে এবং করোশন বিল্ডআপটা প্রিভেন্ট করার মাধ্যমে আমরা ওয়াটার কন্ডিশনিং করে থাকি। তো ওয়াটার কন্ডিশনার মূলত করে কি, আপনার হার্ড মিনারেল যেগুলো আছে, যেমন ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের লবণগুলো, এইগুলাকে আসলে পানির মধ্যে করতে দেয়, এবং এরা যখন আসলে কোনো পিঠের সাথে লেগে থাকতে পারে না তখন তাদেরকে মূলত পানির মধ্যে রাখার ট্রাই করে। অর্থাৎ আমরা যখন কোনো পানিকে যখন বিশেষ কোনো উদ্দেশ্যে ব্যবহার করব, যেমন ধরেন বয়লার ফিড ওয়াটারের ক্ষেত্রে, তো এই পানির মধ্যে যদি এরকমের হার্ড ম্যাটেরিয়াল থাকে, যেমন ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের সালফেট বা কার্বনেট লবণ থাকে বা বাইকার্বনেট লবণ থাকে, তো এরা আসলে করে কি, ওই বয়লারের গায়ে এই ওয়ালে লেগে মানে ওয়ালে লেগে যায় আর কি, লেগে এরা ওয়ালের সাথে একটা ফর্ম করে। তো এই জিনিসটা যেন না হয়, এটা এনশিওর করার জন্য আমরা ওয়াটার ট্রিটমেন্ট করি। তো ওয়াটার ট্রিটমেন্ট আসলে বিভিন্ন ধরনের হয়। খাওয়ার পানির জন্য ওয়াটার ট্রিটমেন্ট হতে পারে, আবার মিউনিসিপাল সাপ্লাইয়ের জন্য ট্রিটমেন্ট হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য ট্রিটমেন্ট হতে পারে, বয়লারে ওয়াটার ফিট করার জন্য ট্রিটমেন্ট হতে পারে। আমরা সামনে আসলে সব ধরনের প্রসেসই আমরা অল্প অল্প করে দেখব। ওয়াটার কন্ডিশনার্স আসলে বিভিন্ন রকমের মেথড ইউজ করা হয় ওয়াটার কন্ডিশনিং এর জন্য। এখানে সংক্ষেপে আমরা কয়েকটা মেথডের নাম উল্লেখ করেছি, যেমন ধরেন টেমপ্লেট অ্যাসিস্ট্যান্ট ক্রিস্টালাইজেশন বা টিএসি। এটা হচ্ছে একটা স্পেশাল মিডিয়া, একটা কন্ডিশনারের মধ্যে একটা স্পেশাল মিডিয়া থাকে, যেটা আসলে মিনারেলগুলোকে ক্যাচ করে, ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম টাইপের মিনারেলগুলোকে ক্যাচ করে, এবং তাদের ফর্মটা, তারা যেই সল্ট ফর্মে আছে এর ফর্মটা অল্টার করে, চেঞ্জ করে তাদেরকে ভিন্ন ফর্মে নিয়ে যায়, যেন এরা আসলে ওয়াটার সাপ্লাইয়ের যে পাইপ আছে কিংবা বয়লারের যে ওয়াল আছে ওয়ালের সাথে লেগে থাকতে না পারে। এরপরে একটা প্রসেস আছে ইলেকট্রিক্যালি ইনডিউসড প্রেসিপিটেশন, অর্থাৎ একটা ইলেকট্রিক্যাল কারেন্ট যে হার্ডনেসের যে কম্পাউন্ড গুলা, ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের সালফেট বা কার্বনেট লবণটা, এটাকে হচ্ছে আপনার এরা প্রেসিপিটেট করে ফেলে, এবং যে কারণে এরা আরো লেস রিঅ্যাক্টিভ ফর্মে চলে যায়। এরপর আছে রিভার্স অসমোসিস। The strict dictionary definition for reverse osmosis is a process by which a solvent passes through a porous membrane in the direction opposite to that for natural osmosis when subjected to a hydrostatic pressure greater than osmotic pressure। মানে যখন অসমোটিক প্রেসারের চেয়ে বেশি কোনো হাইড্রোস্ট্যাটিক প্রেসার একটা সলিউশনের উপরে দেয়া হয়, তখন যদি সলভেন্টটা একটা পোরাস মেমব্রেনের মধ্যে দিয়ে যদি পাস করে, এবং সেটা পাস করবে ন্যাচারালি যেই দিকে যাওয়ার কথা তার উল্টা দিকে। অর্থাৎ ন্যাচারালি আমরা অসমোসিস প্রসেস জানি যে যেখানে আসলে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যায়, আর এখানে করবে কি, আমরা এমন একভাবে হাইড্রোস্ট্যাটিক প্রেসার দিব যেটা অসমোটিক প্রেসারের চেয়ে বেশি হবে, ফলে সে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে সলভেন্টটা চলে যাবে। ফলে হবে কি, সলিউটটা থেকে যাবে এবং এটা সলভেন্টটা আলটিমেটলি আপনার বিশুদ্ধ হবে আর কি, মানে সলিউট থেকে মুক্ত হবে। আচ্ছা,
এরপরে আছে আয়ন এক্সচেঞ্জ প্রসেস। আয়নগুলো মূলত পজিটিভলি চার্জ আয়ন থাকে যেগুলো পানির মধ্যে ডিজলভ থাকে, যেমন ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম আয়ন। হার্ড ওয়াটারের মধ্যে যে ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম আয়নটা থাকে। তো ক্যাটায়ন এক্সচেঞ্জ প্রসেসে মূলত আমরা এই হার্ড আয়নগুলোকে আমরা এক্সচেঞ্জের মাধ্যমে ক্যাটায়নগুলোকে আটকে ফেলি এবং অ্যানায়নগুলোকে সরাই ফেলি। আমরা সামনে বিস্তারিত প্রত্যেকটা প্রসেসেরই ছবি সহ বিস্তারিত আলোচনা করব। আমরা সংক্ষেপে শুধু একটা ওভারভিউ দিয়ে যাচ্ছি। পাশে আপনারা দেখবেন যে একটা কি বলে আয়ন এক্সচেঞ্জারের একটা ডিটেলস একটা ছবি আছে। আর যদি আয়ন এক্সচেঞ্জ সম্পর্কে বা এই প্রসেসগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে এখানে আমাদের একটা লিংক দেওয়া আছে, এই যে ডিটেলস আর হিয়ার, এই লিংকে আপনি এই প্রসেসগুলো সম্পর্কে আরো সবিস্তারে আরো বেশি জানতে পারবেন। আমরা পরবর্তী অংশে চলে যাই। তো ওয়াটার ট্রিটমেন্ট হচ্ছে মূলত 5টা মেজর কম্পোনেন্ট আছে ওয়াটার ট্রিটমেন্টের, বা 5টা মেজর স্টেপ আছে। মূলত আমাদের ওয়াটার ট্রিটমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে পানির কোয়ালিটি বাড়ানো এবং একটা বিভিন্ন স্পেসিফিক ইউজের জন্য এটাকে ব্যবহার উপযোগী করে তোলা। এই স্পেসিফিক ইউজটা হতে পারে পানি খাওয়ার জন্য, কিংবা ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার সাপ্লাই, কিংবা ইরিগেশন চাষের জন্য হতে পারে, কিংবা নদীর পানির প্রবাহ মেনটেন করার জন্য হতে পারে। যে কোনো ভাবেই হোক আমাদের মূল ট্রিটমেন্টের ওয়াটার ট্রিটমেন্ট প্রসেসের মূলত 5টা ধাপ থাকে যে কোনো ধরনের ট্রিটমেন্টে। এর মধ্যে একটা হচ্ছে কোয়াগুলেশন এন্ড ফ্লোকুলেশন, এরপরে হচ্ছে সেডিমেন্টেশন। কোয়াগুলেশন এন্ড ফ্লোকুলেশন মানে হচ্ছে পানির মধ্যে যে আপনার বড় বড় যে দূষকগুলো থাকে বা বড় বড় সাইজের যে পানি দূষণকারী পদার্থগুলো থাকে সেগুলোকে আরো একত্র করে আরো বড় করা, মানে তাদেরকে ফ্লক বাঁধা, মানে ঝাঁক বাঁধানো। ঝাঁক বাঁধানোর ফলে হয় কি, ছোট ছোট পার্টিকেল গুলো ঝাঁক বেঁধে বড় আকার হয়, এর ফলে সেডিমেন্টেড হয়, অর্থাৎ এরা নিচে জমা হয়, তলানি আকারে জমা হয়। এরপর পরবর্তী পার্ট হচ্ছে ফিল্ট্রেশন, অর্থাৎ এদেরকে একটা ছাঁকনির মধ্যে দিয়ে বা ফিল্টারের মধ্যে দিয়ে, এটা স্যান্ড ফিল্টার হতে পারে, বালিকেও কিন্তু ফিল্টার হিসেবে ইউজ করা হয়, বা অন্যান্য ফিল্টার হতে পারে, এদেরকে পাস করা হয়। পাস করার ফলে ওই যে ঝাঁক বাঁধা যে দূষক পদার্থগুলো সেগুলো আটকা পড়ে যায়, এবং সর্বশেষ এদেরকে ডিসইনফেক্ট করা হয়, অর্থাৎ বিভিন্ন রকম কেমিক্যাল যেমন ক্লোরিন ইউজ করা হয় বা আল্ট্রাভায়োলেট লাইট ইউজ করা হয়। এগুলো ইউজ করে যে প্যাথোজেন গুলো আছে, যে জীবাণুগুলো আছে সেগুলোকে মারা হয়। এবং এবং আরো বিভিন্ন রকম অপশন আছে, যেমন ফ্লোরিডেশন আছে বা পিএইচ অ্যাডজাস্টমেন্ট আছে। এগুলো হচ্ছে ওয়াটারকে মূলত পান উপযোগী করার জন্য, কিংবা সেফ পানের জন্য, যে পানি পান করার জন্য সেফ কিনা এটা করার জন্য ব্যবহার করা হয়। তো পানির এই যে নর্মাল ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টটা বিস্তারিত জানার জন্য আপনারা এখানকার এই যে লিঙ্কে একটা পিডিএফ দেওয়া আছে, এখানে ক্লিক করলেই সেই পিডিএফটা পাবেন, সেটা সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন। এবং সবার মনে হয় পিডিএফটা একটু পড়ে দেখা উচিত একবার, তাহলে ওয়াটার ট্রিটমেন্ট বলতে আমরা আসলে কি বুঝি এটা সবিস্তারে বিক্রিয়া সহ জানতে পারবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে ওয়াটার কেমিস্ট্রি, অর্থাৎ পানির মধ্যে আসলে আমরা যে দূষকগুলো দূর করছি বিভিন্ন প্রসেসের মাধ্যমে, সেই প্রসেসের কেমিস্ট্রিটা আসলে কি পিছনে, সেটা আপনারা এখানে জানতে পারবেন। আচ্ছা, কনভেনশনাল ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টে আসলে এখানে সংক্ষিপ্ত একটা ওভারভিউ দেয়া আছে। মানে নর্মালি কনভেনশনালি একটা ওয়েস্ট ওয়াটার যদি হয়, সেটা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট হতে পারে, মিউনিসিপাল ওয়েস্ট হতে পারে, সেটাকে আসলে কিভাবে আমরা ট্রিট করি। তো এখানে বেশ কয়েকটা ধাপ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রি ট্রিটমেন্ট আছে, প্রাইমারি ট্রিটমেন্ট আছে, সেকেন্ডারি ট্রিটমেন্ট আছে এবং টারশিয়ারি ট্রিটমেন্ট আছে। প্রাইমারি ট্রিটমেন্টের মধ্যে ফিজিক্যাল এবং কেমিক্যাল দুইটা মেথডই আছে। এরা মূলত মেকানিক্যাল মেথড আছে, যেমন সেডিমেন্টেশন, কোয়াগুলেশন, এগুলো মূলত প্রি ট্রিটমেন্ট, মানে ট্রিটমেন্টের পূর্বে যাওয়ার আগে, ট্রিটমেন্টের পূর্বে আমরা কিছু পানিকে একটু বেশি ভালোভাবে প্রস্তুত করার জন্য। এরপর হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্টের মধ্যে আছে হচ্ছে কোয়াগুলেশন, প্রেসিপিটেশন এবং ফ্লোকুলেশন, অর্থাৎ যেই মলাগুলো আছে সেগুলোকে একত্র করা এবং এগুলোকে আসলে প্রেসিপিটেট করা বা তলানি আকারে জমা করা। এরপরে হচ্ছে পরবর্তী সেকেন্ডারি ট্রিটমেন্ট প্রসেসে আমরা ফিজিক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেসও আমরা ব্যবহার করি। এখানে বায়োডিগ্রেডেশন আছে, ফিল্ট্রেশন আছে, অ্যাডসর্পশন আছে, অর্থাৎ আমরা সেকেন্ডারি ট্রিটমেন্টের পরে যে পানিটা পাওয়া যায় সেটাকে আমরা বায়োডিগ্রেডেশনের মাধ্যমে এর মধ্যে যে জৈব দূষকগুলো আছে সেগুলো আমরা দূর করতে পারি। এরপরে ফিল্টার করা হয়, এরপরে হয়তো অ্যাক্টিভেটেড কার্বন বা অন্য কোনো মাধ্যমে এগুলোকে অ্যাবজর্ব করা হয়। অ্যাবজর্ব করার ফলে হয় কি, যে দূষক আছে কিংবা অনেক ক্ষেত্রে ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলো এখানে অ্যাবজর্ব হয়ে যায় এবং ফ্রি পানিটা বের হয়। এরপরে সর্বশেষ যে টারশিয়ারি ট্রিটমেন্ট প্রসেস, এখানে দেখেন এখানে ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রসেস ইনক্লুডিং, এর মধ্যে আছে অক্সিডেশন, মেমব্রেন ফিল্ট্রেশন এবং অ্যাবজর্পশন, অর্থাৎ আমরা যে সেকেন্ডারি ট্রিটমেন্টের পরে যে পানিটা পেলাম এটাকে আমরা অক্সিডাইজ করতে পারি, আমরা মেমব্রেন ফিল্টারের মধ্যে দিয়ে পাস করতে পারি, এবং সর্বশেষ কোনো একটা অ্যাবজর্বারের মধ্যে অ্যাবজর্ব করে এর মধ্যে সর্বশেষ পরিমাণ যে দূষক পদার্থ বা ফরেন বডি থাকার কথা সেটুকু আমরা
অ্যাবজর্ব করে বা সরাই ফেলতে পারি। আচ্ছা, তাহলে ওয়াটার ট্রিটমেন্টের টোটাল আমরা মোটা দাগে মেথড পাইলাম তিনটা। একটা হচ্ছে ফিজিক্যাল মেথড, একটা হচ্ছে বায়োলজিক্যাল মেথড, আর একটা হচ্ছে কেমিক্যাল মেথড। ফিজিক্যাল মেথডের মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে স্ক্রিনিং, অর্থাৎ ওই যে ছাঁকনি, আমরা বিভিন্ন রকম ছাঁকনি ব্যবহার করে পানিটাকে ছেঁকে নেই। এরপরে আছে কমিউনিকেশন, এরপরে আছে সেডিমেন্টেশন, ফ্লোটেশন, ফিল্ট্রেশন। ফ্লোটেশন, সেডিমেন্টেশন আপনারা জানেন, এটা হচ্ছে বিভিন্ন রকমের দূষক পদার্থ ওই পানির নিচে তলায় আকারে জমা হওয়া, তলানি আকারে জমা হওয়া। ফ্লোটেশন হচ্ছে পানির মধ্যে আমরা এয়ার বাবল চালনা করি। এয়ার বাবল চালনা করলে যে ধরনের বিভিন্ন রকম দূষক পদার্থ যেগুলো একটু ভারী আছে সেগুলা এয়ার বাবলের সাথে লেগে গিয়ে পরে ওরা ভেসে ওঠার মানে ফেনা আকারে জমা হয়, পরে ফেনাটাকে সরাই ফেললে অনেকগুলো দূষক সরে যায়। এরপরে ফিল্ট্রেশন তো আপনারা জানেনই, কোনো ইয়ার মধ্যে ফিল্টার মাধ্যমের মধ্যে দিয়ে একে ফিল্ট্রেট করা। আচ্ছা, বায়োলজিক্যাল মেথডের মধ্যে আছে এয়ারেটেড লেগুন, মানে বড় রকমের বড় বড় পুকুর বা লেগুন ইউজ করা হয়। এর মধ্যে বাতাস চালনা করার মাধ্যমে আমরা কি বলে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট করে থাকি। এরপরে ট্রিকলিং ফিল্টার নামের স্পেশাল কিছু ফিল্টার আছে, রোটেটিং বায়োলজিক্যাল কন্ট্রাক্টর আছে, অ্যানারোবিক ডাইজেশন আছে, মানে বাতাসের অনুপস্থিতিতে আমরা যে ডাইজেশনটা করে থাকি। এরপর সর্বশেষ বায়োলজিক্যাল নিউট্রিয়েন্ট যেগুলো আছে, অর্থাৎ যেসব নিউট্রিয়েন্ট আসলে পানির মধ্যে অন্যান্য বায়োলজিক্যাল বডিকে খাবার দেয় বা তাদেরকে বেঁচে থাকার রসদ যোগায়, সেই নিউট্রিয়েন্ট গুলো সরিয়ে ফেলা। আর কেমিক্যাল মেথডের মধ্যে আছে ডিসইনফেকশন, অ্যাবজর্পশন, প্রেসিপিটেশন আর ডিক্লোরিনেশন। তো কেমিক্যাল মেথডটা মূলত হচ্ছে যেটার মধ্যে সরাসরি পানির মধ্যে কেমিক্যাল ইউজ করা হয় সরাসরি, আর ফিজিক্যাল বা বায়োলজিক্যাল মেথডে সরাসরি কোনো রকমের কেমিক্যাল আসলে ব্যবহার করা হয় না। তো আমরা এই সবগুলো পদ্ধতি সামনে বিস্তারিত পড়বো। আমরা একটু দেখি ফিজিক্যাল মেথডের মধ্যে কি কি আছে। একটা হচ্ছে স্ক্রিনিং এন্ড গ্রিড রিমুভাল। স্ক্রিনিং হচ্ছে এটা পানিটাকে মূলত একটা সিরিজ অফ স্ক্রিন, অনেকগুলো স্ক্রিন থাকতে পারে যেগুলোর মধ্যে থেকে পাস করা হয়, এবং বড় বড় যে অবজেক্ট গুলো আছে, বড় বড় কাদার দলা, তারপরে ময়লার টুকরো ইত্যাদি, এগুলো যেন স্ক্রিন দিয়ে আটকে যায়। এরপরে হচ্ছে গ্রিড চেম্বার। এই গ্রিড চেম্বারটা মূলত হচ্ছে কি একটা কি বলে স্পেশাল একটা কম্পার্টমেন্ট, যেটার মধ্যে মূলত হেভি যে ইনঅর্গানিক ম্যাটেরিয়াল গুলো আছে, যেমন বালি হতে পারে, তারপরে ছোট ছোট পাথরের কণা হতে পারে, সেগুলোকে আসলে ওই চেম্বারের মধ্যে পানিটাকে সেটেল আউট করা হয়, মানে পানিটাকে স্থিরভাবে রাখা হয়, ফলে ওগুলো আস্তে করে নিচে তলানি আকারে জমা হয়। এবারে সেপারেশন প্রসেসের মধ্যে আছে সেডিমেন্টেশন অর্থাৎ ক্লারিফিকেশন, মানে একটা বেসিন বা একটা বড় পাত্রের মধ্যে পানিটাকে নিয়ে এই জায়গাটা যেটা আসলে পানির গতিটাকে স্লো ডাউন করে, এবং যেসব সাসপেন্ডেড ম্যাটেরিয়াল আছে যেমন কাদা, এটাকে আসলে আস্তে করে পানির নিচে সেটেল ডাউন হওয়ার সুযোগ দেয়। ফ্লোটেশন, এখানে হচ্ছে কি যে আমরা আগেই বলেছি পানির মধ্যে দিয়ে বাতাস চালনা করা হয়, ফলে হয় কি হালকা যেসব পার্টিকেল আছে যেমন তেলের কণা বা গ্রিজ, এগুলো ওই বাতাসের ইয়ার সাথে ভেসে ওঠে, বাবলের সাথে বুদবুদের সাথে ভেসে ওঠে এবং ফেনা আকারে জমা হয়, এগুলো পরে সরাই নেওয়া যায়। এরপর হচ্ছে ফিল্ট্রেশন। পানিটাকে একটা পোরাস মিডিয়াম যেমন স্যান্ড হতে পারে বা যে কোনো মেমব্রেন হতে পারে, এই মেমব্রেনের মধ্যে দিয়ে পাস করার ফলে যে ফাইনার যে সাসপেন্ডেড ম্যাটেরিয়াল পার্টিকেল গুলো আছে, একদম সূক্ষ্ম সাসপেন্ডেড পার্টিকেল গুলো, এগুলো ওটার মধ্যে আটকা পড়ে। আচ্ছা, এরপর হচ্ছে রিভার্স অসমোসিস। এটা মূলত পানির, যে আমরা একটু আগেই রিভার্স অসমোসিস নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ এটা পানিকে এমন ভাবে প্রেসার করা হয় যে একটা সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্যে দিয়ে পানিকে এমন ভাবে হাই প্রেসার দেওয়া হয় যেটা আসলে অসমোসিসের বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করে, অর্থাৎ যেটা এমন একটা প্রেসার দিব আমরা যেটা অসমোটিক প্রেসারের চেয়ে বেশি, যার ফলে হয় কি অসমোটিক প্রেসারে আসলে যেদিকে পানি যাওয়ার কথা পানিটা তার উল্টো দিকে চলে আসবে সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্য থেকে, আর এর মধ্যে যে ডিজলভ যে আয়নগুলো আছে বা অন্যান্য ব্যাকটেরিয়া ভাইরাস আছে সেগুলো অন্য পারে চলে যাবে থেকে যাবে, ফলে আমরা বিশুদ্ধ পানিটা আলাদা আকারে পাবো। এখানে আমরা ওয়াটার ট্রিটমেন্টের বিভিন্ন রকম প্রাইমারি এবং সেকেন্ডারি ট্রিটমেন্ট প্রসেসগুলো দেখতে পাচ্ছি। প্রথমে আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি র সিওয়েজ এখান থেকে আসলো, এসে স্ক্রিনের মাধ্যমে আমরা সেপারেশন কিছু করলাম, এরপর কমিউনিকেটরের মাধ্যমে আমরা পানিটাকে ঘুরিয়ে এখান থেকে কিছু ম্যাটেরিয়াল আলাদা করা হলো। এরপরে গ্রিড চেম্বারের মধ্যে আমরা আস্তে করে এখানে রেখে দিলে এখান থেকে বড় বড় যে দানা আকারের দূষকগুলো আছে সেগুলো নিচে জমা হবে। এরপরে প্রাইমারি ক্ল্যারিফায়ার, এখানের মধ্যে থেকে আমরা এখানেও কাইন্ড অফ গ্রিড চেম্বারের মতোই সেটেল ডাউন পরিস্থিতি করা হয় যেন পানিটা এখানে সেটেল ডাউন হয়। এরপর এখান থেকে যে প্রাইমারি স্লাশগুলো আছে বা ময়লাগুলো আছে সেগুলো এখান থেকে আলাদা ট্রিটমেন্টের জন্য বা স্লাশ ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়, আর উপর থেকে পানিটা নেওয়া হয় এয়ারেশন ট্যাঙ্কে,
এখানে এয়ার কম্প্রেসার আছে, কম্প্রেসার দিয়ে বাতাস চালনা করা হলে এই বাতাস থেকে আপনার একটা ফেনা তৈরি হয়। এই ফেনা তৈরি হওয়ার ফলে যে ফেনাগুলো আছে সেই ফেনাগুলো আস্তে আস্তে জমা হয় এবং অ্যাক্টিভেটেড স্লাজ আকারে নিচে চলে যায়। আর হচ্ছে উপর থেকে বিশুদ্ধ পানিটা যখন চলে যায় তখন এর মধ্যে ডিসইনফেক্টেন্ট দেয়া হয়। ডিসইনফেক্টেন্ট হিসেবে আমরা আগেই পড়েছি ক্লোরিন দেওয়া হয় কিংবা আল্ট্রাভায়োলেট রশ্মি ব্যবহার করা হয়। এছাড়া আরো অনেক রকম কেমিক্যালস আছে যেগুলো ডিসইনফেক্টেন্ট হিসেবে ইউজ করা যায়। আচ্ছা, এ পর্যায়ে আমরা দেখবো ওয়াটার ট্রিটমেন্টের ফিজিক্যাল মেথড আরো কি আছে। এর মধ্যে আছে ডিস্টিলেশন। পানিটাকে হিট আর ডিস্টিলেশন প্রসেস আপনারা জানেনই, পানিকে হিট করা হয় এবং যে ব্যাপারটা আছে সেটাকে কনডেন্স করে লিকুইড বানানো হয়। এটা একদম মানে পানি করার বিশোধনের একদম সবচেয়ে প্রাচীন এবং প্রাইমারি উপায়। এছাড়া আরো আছে ফ্লোকুলেশন এন্ড কোয়াগুলেশন, যেটা হচ্ছে বিভিন্ন রকমের ফ্লোকুলেন্ট এন্ড কোয়াগুলেন্ট নামক কেমিক্যাল ইউজ করা হয়, যারা মূলত যেসব ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা আছে এগুলোর এগ্রিগেশন হয়, অর্থাৎ এগুলোকে একত্র করে জমা করে এবং একটা বড় আকারের দলা আকারে জমা হয় এবং আলটিমেটলি এটা নিচে বা উপরে ভেসে উঠে বা নিচে তলানি আকারে পড়ে যায়। এবং হচ্ছে ডিজলভড এয়ার ফ্লোটেশন বা ডিএএফ। ডিএফ হচ্ছে একটা ফিজিক্যাল ট্রিটমেন্ট প্রসেস যেটার কারণে মূলত মাইক্রোস্কোপিক এয়ার বাবল, অর্থাৎ একদম ক্ষুদ্র ক্ষুদ্র পানির মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র এয়ার বাবল ইন্ট্রোডিউস করা হয়। ফলে বিভিন্ন রকম হালকা যেসব পার্টিকেল আছে, সাসপেন্ডেড সলিড আছে, অয়েল আছে, এগুলো ওই ক্ষুদ্র ক্ষুদ্র বুদবুদের সাথে গায়ে লেগে ভেসে উঠে এবং ফেনা আকারে জমা হয়। আচ্ছা, এছাড়া অন্যান্য ফিজিক্যাল মেথডের মধ্যে আছে এয়ারেশন, আমরা এয়ারেশন করেছি। এরপরে হচ্ছে আল্ট্রাসনিক ট্রিটমেন্ট আছে, অর্থাৎ সাউন্ড ওয়েভ ব্যবহার করা হয়। সাউন্ড ওয়েভের ফলে পানির মধ্যে ক্যাভিটেশন তৈরি হয়, ছোট ছোট বাবল তৈরি হয় এবং যেসব কন্টামিনেন্ট গুলো বা দূষক গুলো পানির মধ্যে রয়েছে সেগুলোকে আস্তে আস্তে করে এরা আলাদা করে ফেলে। এরপর যে আমরা ওয়াস্ট ওয়াটার ট্রিটমেন্টের প্ল্যান্টের ছবি দেখতে পাচ্ছি, মানে আমরা আসলে ছবিতে যেরকম দেখতে পাই ভার্সেস বাস্তবে আসলে প্ল্যান্ট গুলো চেহারা দেখতে কিরকমের, এরকম একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা পরবর্তী লেকচারে পরবর্তী অংশে যাই। আমাদের এই অংশ মোটামুটি শেষ, অর্থাৎ ফিজিক্যাল ট্রিটমেন্ট, পানির ফিজিক্যাল ট্রিটমেন্ট প্রসেস মোটামুটি শেষ। এখানে আমরা যেসব স্যাম্পল কোশ্চেন পেতে পারি সেগুলোর মধ্যে আছে যে হুইচ মেথড ইউজেস গ্র্যাভিটি টু রিমুভ সাসপেন্ডেড সলিড ফ্রম ওয়াটার। সেডিমেন্টেশন পদ্ধতিতে আসলে গ্র্যাভিটি ইউজ করে যে সাসপেন্ডেড যে সলিডগুলো আছে সেগুলো পানিতে তলায় জমা হয়। এবার হচ্ছে হোয়াট ফিজিক্যাল প্রসেসেস ইনভলভস পাসিং ওয়াটার থ্রু এ পোরাস মিডিয়াম লাইক স্যান্ড, মানে স্যান্ডের মতো বা আপনার বালির মতো কোনো একটা পোরাস মিডিয়ামের মাধ্যমে কোন পানি ট্রিটমেন্ট প্রসেসটা ব্যবহার করা, এটা হচ্ছে ফিল্ট্রেশন। স্যান্ড একটা ফিল্টার মাধ্যম। এরপর হচ্ছে কোন ফিজিক্যাল মেথডটা আসলে পানিকে একটা সেমিপারমিয়েবল মেমব্রেনের মধ্য দিয়ে ফোর্স করার মাধ্যমে অর্জিত হয়, এটা হচ্ছে আপনারা দেখেছেন আলট্রা ফিল্ট্রেশন, অর্থাৎ পানিকে আপনার একটা সেমিপারমিয়েবল মেমব্রেনের মধ্য থেকে ফোর্স করা হয়। ফলে হয় কি, যে ক্ষুদ্র ক্ষুদ্র যে কণাগুলো আছে সেগুলো আটকে থাকে এবং বাকিগুলো ওপাশে পাস হয়ে যায়। আমরা আবার রিভার্স অসমোসিস প্রসেসও কিন্তু সেম ভাবে হয়। রিভার্স অসমোসিস প্রসেসও কিন্তু একইভাবে প্রেসার ক্রিয়েট করে একটা সেমিপারমিয়েবল মেমব্রেনের মধ্যে থেকে পানিকে পাস করার মাধ্যমে তৈরি হয়। আবার এটাকে আলট্রা ফিল্ট্রেশনও বলা যায়, আবার ন্যানো ফিল্ট্রেশনও বলা যায়। অর্থাৎ এটা হচ্ছে ফিল্টার মাধ্যমে বা ওই যে মেমব্রেনটা আমরা ইউজ করতেছি সেটা আসলে কতটা সূক্ষ্ম বা কতটা ফাইনার এটার উপর ডিপেন্ড করে এর নামটা চেঞ্জ হয়। আচ্ছা, এরপর যে আছে হুইচ প্রসেস ইউজেস এয়ার বাবলস টু সেপারেট সলিড অর অয়েলস ফ্রম ওয়াটার, এটার নাম হচ্ছে ফ্লোটেশন বা এর মাধ্যমে হচ্ছে কি বিভিন্ন রকম এয়ার বাবল পানির মধ্যে ইন্ট্রোডিউস করা হয় এবং দূষক পদার্থগুলো আলাদা হয়ে যায়। এরপরে হচ্ছে নিচের কোনটা ফিজিক্যাল ট্রিটমেন্ট মেথড না, আয়ন এক্সচেঞ্জ। আয়ন এক্সচেঞ্জটা কেমিক্যাল ট্রিটমেন্ট মেথড, এটা আমরা সামনে পড়বো। এরপর হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন রোল অফ এয়ারেশন ইন ফিজিক্যাল ওয়াটার ট্রিটমেন্ট। এয়ারেশনের মূল ফিজিক্যাল ওয়াটার ট্রিটমেন্ট আসলে এয়ারেশনের মূল উদ্দেশ্য কি? এয়ারেশনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এয়ারেশন প্রসেসে আমরা অক্সিজেন ইন্ট্রোডিউস করা হয় এবং যে ভলাটাইল যে কম্পোনেন্ট গুলো আছে পানির মধ্যে, বিভিন্ন রকম জৈব গ্যাস থাকতে পারে, অন্যান্য জিনিস থাকতে পারে, সেগুলোকে রিমুভ করা হয়। হুইচ ফিজিক্যাল প্রসেস এইডস পার্টিকেল সেটেলমেন্ট বাই প্রমোটিং জেন্টল মিক্সিং, মানে জেন্টলি মিক্স করার মাধ্যমে কোনটা পার্টিকেল গুলোকে সেটেল করে, এটা হচ্ছে ফ্লোকুলেশন। এটা মূলত ফ্লোকুলেশন পদ্ধতিতে আমরা সাধারণত কিছু ফ্লোকুলেন্ট কেমিক্যাল ইউজ করি যেগুলো আসলে ময়লা পদার্থগুলোকে একত্রে বাইন্ড করে একটা ঝাঁকের মতো তৈরি করে এবং আস্তে আস্তে এরা সামান্য পরিমাণ নাড়াচাড়া করলে এরা নিচে আস্তে আস্তে সেডিমেন্ট আকারে জমা হয়। আচ্ছা, এবার হচ্ছে ওয়াটার ট্রিটমেন্টের কেমিক্যাল মেথড। কেমিক্যাল মেথডের মধ্যে আছে ফ্লোকুলেশন অ্যান্ড কোয়াগুলেশন। এটার পারপাস হচ্ছে মূলত সাসপেন্ডেড পার্টিকেল গুলোকে
বা এটা পার্টিকেলগুলো এটা কালার পার্টিকেল হতে পারে বা টার্বিড পার্টিকেল হতে পারে, যারা পানির মধ্যে ঘোলা তৈরি করে। এই পার্টিকেলগুলোকে সরাই নেওয়া। আর প্রসেসটা হচ্ছে বিভিন্ন রকম কেমিক্যাল কোয়াগুলেন্ট, যেমন অ্যালুমিনিয়াম সালফেট আছে বা ফেরিক ক্লোরাইড আছে, এগুলোকে পানির সাথে অ্যাড করা হয় এবং এই কেমিক্যালগুলো বিভিন্ন রকম চার্জ, যে পার্টিকেলগুলো আছে এগুলোর চার্জগুলোকে নিউট্রালাইজ করে এবং আলটিমেটলি এদেরকে একত্র করে একটা লার্জার ফ্লক তৈরি করে, একটা ঝাঁক তৈরি করে এবং নিচে জমা হয়। আচ্ছা, এবার আলটিমেটলি এদেরকে রিমুভ করা হয়। ডিসইনফেকশন হচ্ছে এর পারপাস মূলত হার্মফুল ব্যাকটেরিয়া, ভাইরাস এবং মাইক্রো অর্গানিজম গুলোকে কিল করা। এই প্রসেসটা হচ্ছে বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করা হয়, যেমন ক্লোরিন আছে, বিভিন্ন রকম ক্লোরামাইন আছে বা সোডিয়াম হাইপোক্লোরাইড বা অন্যান্য রকম ক্লোরিন জাত দ্রব্য আসলে মূলত বেশি ব্যবহার করা হয় এক্ষেত্রে প্যাথোজেন গুলো কিল করার জন্য। আর অন্যান্য মেথডের মধ্যে আছে ওজোন বা হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করা হয় ডিসইনফেকশনের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে কেমিক্যাল মেথডের মধ্যে আছে আয়ন এক্সচেঞ্জ। আয়ন এক্সচেঞ্জের মূল উদ্দেশ্য হচ্ছে ডিজলভ যেসব মিনারেল আছে যেগুলো পানির মধ্যে ডিজলভ অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় আছে, অধিকাংশই হচ্ছে হার্ডনেস কজিং এলিমেন্ট, মানে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের বিভিন্ন লবণ যেগুলো আসলে পানির হার্ডনেসের জন্য দায়ী, এগুলোকে সরায় ফেলার উপায় হচ্ছে আয়ন এক্সচেঞ্জ। এই পর্যায়ে এই পদ্ধতিতে মূলত পানি একটা রেজিনের মধ্যে দিয়ে যায় যেটা আয়ন এক্সচেঞ্জ করে, অর্থাৎ যেগুলো আসলে ইফেক্টিভলি তার বিপরীতধর্মী চার্জযুক্ত আয়নগুলোকে ক্যাচ করে রাখে এবং তাদেরকে আসলে অন্য অন্য লেস প্রবলেমেটিক আয়ন দ্বারা রিপ্লেস করে দেয়। আচ্ছা, কেমিক্যাল অক্সিডেশনের পারপাস হচ্ছে মূলত বিভিন্ন রকমের ডিজলভ কন্টামিনেন্ট যেমন আয়রন বা ম্যাঙ্গানিজ এগুলোকে অক্সিডাইজ করে দেওয়া এবং আলটিমেটলি রিমুভ করা। প্রসেসটা হচ্ছে বিভিন্ন রকম অক্সিডাইজিং এজেন্ট ইউজ করা হয়, যেমন বাতাস দেওয়া হয় কিংবা হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করা হয়। তো এই যে ডিজলভ যে আমার এলিমেন্ট গুলো আছে এগুলোকে মূল উদ্দেশ্য হচ্ছে ডিজলভ অবস্থা থেকে সলিড অবস্থায় কনভার্ট করা, যেন সেগুলোকে পরে ফিল্টার করে সরিয়ে ফেলা যায়। পিএইচ অ্যাডজাস্টমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাসিডিটি বা পানির অ্যাসিডিটি বা অ্যালকালিনিটি রেগুলেট করা, অর্থাৎ এটাকে আমাদের নির্দিষ্ট পরিমাণ অ্যাসিডিক বা ক্ষারীয় হিসেবে আউটপুট দেওয়া। অর্থাৎ আমার একটা নির্দিষ্ট প্রসেসের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাসিডিক পানি লাগবে, মানে একটা পানির ক্ষারীয় পর্যায়ে একটা নির্দিষ্ট লেভেলের উপরে যেতে পারবে না, সেটাকে আমরা এখানে কন্ট্রোল করি এই পিএইচ অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে। এখানে মূলত সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা অথবা সালফিউরিক অ্যাসিড নিয়ন্ত্রিত পরিমাণে, খুবই সামান্য পরিমাণে ব্যবহার করা হয় এই পিএইচ লেভেলটাকে অ্যাডজাস্ট করার জন্য। এরপরে হচ্ছে অ্যাডজর্পশন আছে, যেটা মূলত বিভিন্ন রকম অর্গানিক কম্পাউন্ড এবং ইমপিউরিটিকে পানি থেকে সরিয়ে ফেলার জন্য ইউজ করা হয়। এই প্রসেসে মূলত ব্যবহার করা হয় অ্যাক্টিভেটেড কার্বন, এটা সবচেয়ে কমনলি ইউজ করা হয়। এটা মূলত বিভিন্ন রকমের দূষক পদার্থকে তার নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেয় এবং আলটিমেটলি তাদেরকে ফিল্টার আউট করা হয়। তো আমরা নিচে আসলে প্রথমত বিভিন্ন রকম কেমিক্যাল মেথডের ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছি। এরপরে পরবর্তী কলামে হচ্ছে টিপিক্যাল যে কেমিক্যাল, মানে ওই প্রসেসের জন্য টিপিক্যালি যেসব কেমিক্যাল ইউজ করা হয় সেগুলোকে দেখতে পাচ্ছি এবং এগুলোর মেইন ফাংশনটা দেখতে পাচ্ছি। তো আমরা এই যে কেমিক্যালগুলো একটু দেখি, যেমন কোয়াগুলেন্ট এবং ফ্লোকুলেন্ট হিসেবে ইউজ করা হয় পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা প্যাক এবং অ্যালুমিনিয়াম সালফেট, পলি অ্যাক্রাইলামাইড বা প্যাম। এসব কেমিক্যাল টিপিক্যালি কোয়াগুলেন্ট বা ফ্লোকুলেন্ট হিসেবে ইউজ করা হয়। ডিসইনফেক্টেন্ট হিসেবে ইউজ করা হয় ক্লোরিন, সোডিয়াম হাইপোক্লোরাইড, ক্লোরিন ডাইঅক্সাইড, ওজোন ইত্যাদি। পিএইচ অ্যাডজাস্টের জন্য ইউজ করা হয় লাইম, সোডিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড। স্কেল এন্ড করোশন ইনহিবিটর হিসেবে ইউজ করা হয় অর্গানিক ফসফোনেট এবং পলিকার্বক্সিলেট গুলো, বিভিন্ন রকমের অর্গানিক ফসফোনেট এবং পলিকার্বক্সিলেট। ফসফরাস রিমুভার এবং ডি কালারেন্ট হিসেবে ইউজ করা হয় ফেরিক লবণ, অ্যালুমিনিয়াম লবণ ইত্যাদি। আর অক্সিডাইজিং এবং রিডিউসিং এজেন্ট হিসেবে ইউজ করা হয় সোডিয়াম বাইসালফেট, ফেরাস সালফেট ইত্যাদি। এদের কাজগুলো, ফাংশনগুলো আপনারা এখান থেকে পড়ে নেবেন। কেমিক্যালগুলোর নাম মনে রাখা কিন্তু একটু জরুরি, এগুলো থেকে আমাদের এমসিকিউতে কোশ্চেন চলে আসতে পারে যদি একটু ডিপে কোশ্চেন করতে চায়। এখানে আমরা আবার কিছু একটা ওভারভিউ দিয়েছি, আমরা যে আপনাদের যে বইগুলো সাজেস্ট করেছি ওখান থেকে আমরা এই টেবিলটা নিয়েছি। তো এটা হচ্ছে পানি এবং ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের জন্য যে কেমিক্যাল প্রসেসগুলো ব্যবহার করা হয়, কেমিক্যাল বেসড প্রসেসের নাম এখানে দেওয়া আছে, প্রসেসের সংক্ষিপ্ত ডিসক্রিপশন দেওয়া আছে এবং টার্গেট কন্টামিনেন্ট গুলো দেওয়া আছে, অর্থাৎ কি কি দূষক সরানোর জন্য কোন প্রসেস ব্যবহার করা হয়। আমরা একটু সংক্ষেপে দেখি, যেমন কোয়াগুলেশন হচ্ছে মূলত যেসব পার্টিকেল পানির মধ্যে কলয়েডাল পার্টিকেল গুলো আছে সেগুলোকে টার্গেট করে মূলত আমরা
কোয়াগুলেশন প্রসেসটা চালাই। এর টার্গেট পার্টিকেলের সাইজ হচ্ছে 0.01 থেকে 1 মাইক্রোমিটার। এগুলোকে কোয়াগুলেশন পদ্ধতিতে রিমুভ করা হয়। ফ্লোকুলেশনের মূল টার্গেট হচ্ছে টোটাল সাসপেন্ডেড সলিড, মানে টোটালি যেই পরিমাণ একটা পানির মধ্যে সম্পূর্ণ যে সাসপেন্ডেড ম্যাটেরিয়াল গুলো আছে সবগুলোকে আমরা ফ্লোকুলেশনের মাধ্যমে আলাদা করে ফেলতে পারি। নিউট্রালাইজেশনের মূল টার্গেট কন্টামিনেন্ট নাই, এটা মূলত নিউট্রালাইজেশনটা করা হয় হচ্ছে পিএইচ কন্ট্রোলের জন্য। আমাদের যদি নির্দিষ্ট পিএইচ এর কোনো পানি বিশেষ উদ্দেশ্যে দরকার হয় তখন এই প্রসেস ইউজ করা হয়। কেমিক্যাল প্রেসিপিটেশনের মূল টার্গেট কন্টামিনেন্ট হচ্ছে ফসফরাস, হেভি মেটাল এবং টোটাল সাসপেন্ডেড সলিড বা এবং বিওডি। এই পুরাটা আমার ডিল করার জন্য বিভিন্ন রকম কেমিক্যাল প্রেসিপিটেশন পদ্ধতি ব্যবহার করা হয়। ডিসইনফেকশন বা অ্যাডভান্স অক্সিডেশন পদ্ধতিতে মূলত ব্যাকটেরিয়া এবং ভাইরাসটাকে রিমুভ করা হয়। এসব ক্ষেত্রে ইউভি লাইট, ওজোন, ক্লোরিন কম্পাউন্ড, হাইড্রোজেন পারঅক্সাইড এগুলোকে ব্যবহার করা হয় সাধারণত। আচ্ছা, এছাড়া বিওডি, সিওডি এবং রিক্যালসাইট্র্যান্ট কন্টামিনেন্টস যেগুলো অ্যাডভান্স অক্সিডেশন প্রসেসে সরানো হয় সেগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত। আয়ন এক্সচেঞ্জ প্রসেসে মূলত টার্গেটেড কন্টামিনেন্ট হচ্ছে অ্যামোনিয়া, হেভি মেটাল, অর্গানিক কম্পাউন্ড। এটা হচ্ছে ওয়েস্ট ওয়াটারের ক্ষেত্রে। আর যদি ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রে আমরা আয়ন এক্সচেঞ্জ প্রসেস চালাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে হার্ডনেস, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের যে লবণের ক্ষেত্রে পানির হার্ডনেস তৈরি হয় সেগুলোকে কমিয়ে আনা, এবং এর মধ্যে আসলে অ্যালুমিনিয়াম আয়নও রয়েছে, আয়রনও রয়েছে এবং অন্যান্য রকমের ক্যাটায়নও ট্রেস পরিমাণ থাকে। এগুলোকে আয়ন এক্সচেঞ্জ পদ্ধতিতে আলাদা করা যায়। এখান থেকে আমরা স্যাম্পল কোয়েশ্চেন দেখি। কোয়াগুলেন্ট হিসেবে কোন কেমিক্যালটা ইউজ করা হয় না? সোডিয়াম হাইড্রোক্সাইড কোয়াগুলেন্ট হিসেবে ইউজ করা হয় না। সোডিয়াম হাইড্রোক্সাইড মূলত পিএইচ কন্ট্রোলার হিসেবে ইউজ করা হয়। এরপরে আসে হচ্ছে অ্যাডভান্সড অক্সিডেশন প্রসেস বা এওপি তে কমনলি হুইচ ফলোইং কম্বিনেশন, কোন কম্বিনেশনটা কমনলি অ্যাপ্লাই করা হয়? অ্যাডভান্স অক্সিডেশনের জন্য মূলত ওজোন, হাইড্রোজেন পারঅক্সাইড এবং ইউভি লাইট এই তিনটার কম্বিনেশন ইউজ করা হয় একদম সুপার ইফেক্টিভ অক্সিডেশনের জন্য। Chloramination differs from chlorination is in that it forms, মানে ক্লোরামিনেশনে আসলে কি ফর্ম হয়? ক্লোরামিন হচ্ছে একটা লং লাস্টিং ডিসইনফেক্টেন্ট, মানে এটা পানির মধ্যে দীর্ঘ সময় থাকতে পারে এবং দীর্ঘ সময় ধরে ডিসইনফেক্টেন্ট হিসেবে কাজ করতে পারে। পক্ষান্তরে ক্লোরিনেশন যেটা, ক্লোরিনটা হচ্ছে খুব দ্রুত পানি থেকে আলাদা হয়ে যায়, খুব অল্প সময়ের জন্য সেই ডিসইনফেক্টেন্ট হিসেবে কাজ করে। আচ্ছা, এরপরে হচ্ছে কন্টিনিউয়াস আয়ন রিমুভালের জন্য কোন মেথডটা আসলে কেমিক্যাল রিজেনারেটর ছাড়াই এরা ইউজ করা হয়? এটা হচ্ছে ইলেকট্রো ডিআয়োনাইজেশন। এই পদ্ধতিতে আমরা বা ইডিআই, এই পদ্ধতিতে আমরা কোন রকম কেমিক্যাল ইউজ ছাড়াই আমরা আয়নগুলোকে রিমুভ করতে পারি। আচ্ছা, কোয়াগুলেন্ট এইড এই টার্মটার মানে হচ্ছে বিভিন্ন রকম পলিমার যারা আসলে বিভিন্ন রকম কলয়েড যেগুলো আছে পানির মধ্যে, সেই কলয়েড গুলাকে একত্র হতে বা অ্যাগ্রিগেট করতে সাহায্য করে, মানে কলয়েড গুলো একত্র হয়ে বড় দলা আকারে জমা হয়, এরপর এগুলোকে খুব সহজেই রিমুভ করা যায়। যদি অ্যাসিডিক ওয়েস্ট ওয়াটার নিউট্রালাইজ করার দরকার হয় তাহলে কোন কেমিক্যালটা নরমালি ইউজ করা হবে? অবশ্যই আমাদের ক্ষার জাতীয় কোনো জিনিস যেমন লাইম অথবা কস্টিক সোডা ইউজ করা হয়। ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টে যে অ্যাবজর্পশন প্রসেসটা রয়েছে সেটা মূলত কোন ম্যাটেরিয়ালটাকে ইউজ করে? বিভিন্ন রকম ডিজলভ অর্গানিক কন্টামিনেন্ট ইউজ করার জন্য বা ইনঅর্গানিক পলিউটেন্ট গুলোকে রিমুভ করার জন্য আসলে কোন ম্যাটেরিয়াল ইউজ করা হয়? প্রসেসটা কি? অ্যাবজর্পশন প্রসেস। অ্যাবজর্পশন মানেই হচ্ছে সেখানে অবশ্যই অ্যাক্টিভেটেড কার্বন থাকতে হবে। অ্যাবজর্পশন মানে কোনো কিছু গায়ে লেগে যাওয়া। আমরা এই পার্থক্যটা সামনে পড়বো যে অ্যাবজর্পশন মানে হচ্ছে ফোমের মধ্যে আপনি যখন পানির একটা ফোম জাতীয় পদার্থের উপর যদি পানি দেন সেটা করবে কি, ওই পানিটাকে শুষে নেবে, এটা হচ্ছে অ্যাবজর্পশন। ঠিক আছে? আর অ্যাবজর্পশনটা হচ্ছে আপনি যদি একটা চুম্বক যদি লোহার মধ্যে থেকে টেনে নেন তাহলে লোহাগুলো চুম্বকের গায়ে লেগে থাকবে। এই লেগে থাকা, গায়ে লেগে থাকার বিষয়টা হচ্ছে অ্যাডজর্পশন, ডি দিয়ে। আর অ্যাবজর্পশন বি দিয়ে যেটা, সেটা হচ্ছে ফোম যেমন পানি শুষে নেয় এরকমের শুষে নেওয়া বা নিজের মধ্যে টেনে নেওয়া। আচ্ছা, এখানে আমরা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দেখতে পাচ্ছি, মানে বাস্তবে আসলে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের চেহারা কিরকম হয়। এখানে আমরা বড় বড় পানির ট্যাঙ্ক দেখতে পাচ্ছি, এখানে সেটলিং ট্যাঙ্ক দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন রকম ট্রিটমেন্টের জন্য ট্যাঙ্ক দেখতে পাচ্ছি। তো এই টোটালটা হচ্ছে আসলে বাস্তবে আমরা থিওরিটিক্যালি যে ফিগার দেখি সেটার একটা বাস্তব রিপ্রেজেন্টেশন। আচ্ছা, আমরা পরবর্তীতে যাই। মিউনিসিপ্যাল ওয়াটার ট্রিটমেন্ট। মিউনিসিপ্যাল ওয়াটার ট্রিটমেন্ট হচ্ছে মূলত বিভিন্ন রকম ন্যাচারাল সোর্স থেকে বা পানি বলেন বা লেক বলেন, নদী বা লেক, এগুলো থেকে পানিটা তুলে সেটাকে দৈনন্দিন গৃহস্থলীতে ব্যবহারের উপযোগী করে ট্রিট করা। তো এটা মূলত খুব বেশি কঠিন কিছু না, খুব সিম্পল কিছু প্রসেস।
তবে যদি আবার এটা প্রসেসটা মূলত নির্ভর করে পানির সোর্সের উপর। আমার পানির সোর্সটা যদি মোটামুটি বিশুদ্ধ পানি থাকে তাহলে সেটাকে খুব বেশি ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যেতে হয় না, কিন্তু পানির সোর্স যদি হয় আপনার বুড়িগঙ্গা নদীর মতো ভয়ানক দূষিত কোনো নদী, সেক্ষেত্রে অনেক ভিগোরাস ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। তো এটা মাল্টি স্টেজ প্রসেস হতে পারে। এর মধ্যে আসলে ফিজিক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল কন্টামিনেন্ট রিমুভ করতে হয় বিভিন্ন রকম মেথডের মাধ্যমে। আমরা একটু 5টা ক্রুশিয়াল স্টেপ, মানে মিউনিসিপাল ওয়াটার ট্রিটমেন্টের 5টা একদম গুরুত্বপূর্ণ স্টেপ একটু দেখি। 1 নম্বর হচ্ছে কেমিক্যাল এডিশন। এখানে বিভিন্ন রকম স্পেসিফিক কেমিক্যাল অ্যাড করা হয় যেগুলো মূলত ন্যাচারাল অ্যালকালিনিটির সাথে এগুলো রিঅ্যাক্ট করে এবং ইনসলিউবল প্রেসিপিটেট তৈরি করে। মানে ন্যাচারালি যেসব ক্ষারীয় পদার্থ পানির মধ্যে উপস্থিত থাকে সেগুলোর সাথে বিক্রিয়া করে এবং যেগুলো মানে অদ্রবণীয় বিভিন্ন রকমের প্রেসিপিটেট তৈরি করে সেগুলোকে আলাদা করে ফেলে। এরপর হচ্ছে বিভিন্ন রকম কেমিক্যাল আছে যেগুলো এই প্রসেসে কোয়াগুলেশন প্রসেসে ব্যবহার করা যায়, এগুলোকে বলা হয় কোয়াগুলেন্ট। আমরা একটু আগে কোয়াগুলেন্টের উদাহরণ দেখেছি। এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট বা অ্যালাম। অন্যান্য কোয়াগুলেন্টের মধ্যে আছে ফেরাস সালফেট, সোডিয়াম অ্যালুমিনেট, ফেরিক ক্লোরাইড এবং বিভিন্ন রকম ম্যানুফ্যাকচার্ড কেমিক্যাল বা বিভিন্ন রকমের পলিমার। আচ্ছা, এছাড়া পলিমার গুলোকে আবার 2 রকমে ভাগ করা যায়, ক্যাটায়নিক পলিমার এবং অ্যানায়নিক পলিমার। আরো একটা ভাগ আছে, সেটা হচ্ছে নন আয়নিক পলিমার, যারা ক্যাটায়ন আয়ন আলাদা করে না। এরপর হচ্ছে কোয়াগুলেশন এন্ড ফ্লোকুলেশন। এই প্রসেসে হচ্ছে যেসব কেমিক্যাল পজিটিভলি চার্জ তাদেরকে পানির মধ্যে অ্যাড করা হয়। এইসব কেমিক্যাল মূলত নেগেটিভ চার্জিত নেগেটিভলি চার্জ যে ময়লাগুলো আছে সেগুলোকে নিউট্রাল করে এবং অন্যান্য যেসব পার্টিকেল পানির মধ্যে ডিজলভ আছে যারা নেগেটিভলি চার্জ তাদেরকে এগুলো করে ফেলে, মানে ডিজলভ করে ফেলে। এরপর হচ্ছে এই পার্টিকেলগুলো এই কেমিক্যালের সাথে বাইন্ড হয় এবং আলটিমেটলি এরা একটা বড় বড় দলা দলা তৈরি হয় এবং একটা পর্যায়ে এদেরকে আমরা আলাদা করে ফেলতে পারি। যেই ইউনিটের মধ্যে বা যে জায়গার মধ্যে এই কাজটা করা হয় এটার নাম দেয়া হয়, এটাকে আমরা বলা হচ্ছে ফ্লোকুলেটর। আচ্ছা, 3 নম্বর স্টেপ হচ্ছে সেডিমেন্টেশন ক্লারিফিকেশন। যে ফ্লোকুলেশনটা তৈরি হলো, যেই ময়লাগুলো যে জমাট বাঁধলো, এগুলো আলটিমেটলি একটা পর্যায়ে নিচে জমা হয়, পানির নিচে সেডিমেন্ট আকারে বা তলানি আকারে জমা হয়। এরপরে এই যে জায়গায় কাজটা হয় সেই জায়গাটাকে নাম দেওয়া হচ্ছে সেডিমেন্টেশন বেসিন এবং আলটিমেটলি ফ্লক পার্টিকেলগুলো পাত্রের নিচে জমা হয় এবং কন্টিনিউয়াসলি এগুলোকে পাত্রের নিচ থেকে সরাই নেওয়া হয়। সরাই নেওয়ার ফলে হয় কি, নতুন একটা র্যাক থাকে যেটা কন্টিনিউয়াসলি এইগুলোকে নিচ থেকে যেতে থাকে এবং ফলে ওই যেটা সেটেলড হলো বা যে সেডিমেন্টটা পড়লো এটা খুব দ্রুত পানির নিচ থেকে সরে গেল এবং উপর থেকে পানিটাকে সরাই নেওয়া হয়। নিচ থেকে যে সেডিমেন্টেড পানি, কিছু পানি সহ যে তলানিগুলো আছে সেগুলোকে আবার টেনে নেওয়ার জন্য নিচে থেকে একটা পাম্প ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা ওয়াটার ট্রিটমেন্টের একদম রিজার্ভার থেকে বাড়ি পর্যন্ত আমরা এই টোটাল প্রসেসটা এখানে একটা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি। যে এখানে লেখা আছে উই টেক দ্য ওয়াটার কামিং ফ্রম আওয়ার ট্যাপস ফর গ্রান্টেড, মানে আমাদের ট্যাপের মধ্যে থেকে যে পানিটা ফ্রেশ ওয়াটারটা বেরোয় আসছে এটা আমরা ধরে নিই যে এটা এরকমই, কিন্তু আসলে এটা আসলে কিভাবে আসে এই পর্যন্ত সেটা আসলে বিস্তারিত প্রসেসের মাধ্যমে দেখানো হচ্ছে। মানে র ওয়াটার, প্রথমে একদম নদী থেকে আমি পানি নিলাম, সেটাকে স্ক্রিনিং করা হয় বা ছাঁকনির মাধ্যমে বড় বড় দূষকগুলো আলাদা করা হয়। এখানে হচ্ছে ছাঁকনির মূলত যেসব রাবিশ আছে বা আছে কি বলে স্যান্ডের দানা আছে, মাটির দানা আছে বা অন্যান্য বিভিন্ন রকম গাছপালা আছে, গাছের টুকরো থাকতে পারে, বিভিন্ন রকম অ্যালগি থাকতে পারে, শৈবাল থাকতে পারে, এগুলোকে মূলত তারের তৈরি যে মেশ আছে, ছাঁকনি আছে, ছাঁকনি দিয়ে আলাদা করা হয়। এটা মূলত বিভিন্ন রকমের টুকরা টাকরা জিনিসপত্র জন্য পানির মধ্যে থেকে ভিতরে চলে না আসে, সেটাও মূলত এটা ঠেকিয়ে রাখে আর কি। স্ক্রিনিং এর পরে হচ্ছে বিভিন্ন রকম কোয়াগুলেন্ট অ্যাড করা হয়। এর মধ্যে আছে অ্যালুমিনিয়াম সালফেট আছে, ফেরিক ক্লোরাইড আছে, আমরা নামগুলো আগে দেখেছি। তো এই কোয়াগুলেন্ট গুলো মূলত পার্টিকেল এবং ডার্ট গুলোকে, যেগুলো আসলে বিভিন্ন ডিজলভ সাবস্টেন্স আছে, এগুলোকে একত্র করে বড় বড় কণা তৈরি করে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে এই যে কণাগুলো আস্তে আস্তে সেডিমেন্ট হিসেবে নিচে জমা হয়, তলানি হিসেবে জমা হয়। যেহেতু এই কোয়াগুলেন্ট গুলো আসলে পার্টিকেল গুলোকে একত্র করে, এদের সাইজ বড় হয় এবং আলটিমেটলি এরা তলায় স্লাজ হিসেবে জমা হয়। এরপরে উপর থেকে যে পানিটা আছে, উপর থেকে পরিষ্কার পানিটা আলাদা করে অন্য একটা ইয়াতে নেওয়া হয়,
ট্যাঙ্কে নেওয়া হয়, সেখানে হচ্ছে আমাদের ফিল্ট্রেশন প্রসেস হয়। ফিল্ট্রেশন প্রসেসের মধ্যে বেশ কয়েকটা ধাপ থাকে দেখেন। ফিল্টারের মধ্যে প্রথমত অ্যাক্টিভেটেড কার্বন থাকে, তারপরে স্যান্ড থাকে এবং সর্বশেষ গ্রাভেল বা নুড়ি পাথর থাকে। তো এগুলোর মধ্যে থেকে আস্তে আস্তে পানিটা পাস হয়ে যখন একদম নিচে চলে যায়, নিচে চলে যাওয়ার পরে পরিষ্কার পানিটাকে হচ্ছে পিএইচ কারেকশনের জন্য পাঠানো হয়। এখানে মূলত এটা পানি যদি বেশি অ্যাসিডিক থাকে তাহলে এটা পানির যে পাইপটা আছে সেটার মধ্যে করশন ঘটাতে পারে, পানির পাইপ ক্ষয় হয়ে যেতে পারে। অথবা ফিল্টারটা হচ্ছে ফিল্টারের মধ্যে যে লাইমস্টোন থাকে সেই লাইমস্টোনের সাথে বিক্রিয়া করে ক্ষারের সাথে বিক্রিয়া করে ফিল্টার ম্যাটেরিয়ালটাকে ক্র্যাশ করে ফেলতে পারে। তো এগুলো ঠেকানোর জন্য মূলত অ্যাসিডিক পানিটাকে কিছুটা ক্ষারীয় করে এটার পিএইচটা ঠিক করা হয় যদি পিএইচ বেশি টু হাই থাকে। এরপর হচ্ছে অ্যান্টি করসিভ এজেন্ট মেশানো হয়। অ্যান্টি করসিভ এজেন্টগুলো হচ্ছে যেমন অর্থোফসফেট বা এরকমের জিনিসপত্র মিশানো হয়, যেগুলো আসলে মূলত পানি যখন পাইপের মধ্যে দিয়ে প্রবাহিত হবে তখন পাইপ যেন ক্ষয় না হয়, এগুলো মূলত লেড ফসফেট জাতীয় কমপ্লেক্স গঠন করে পাইপের মধ্যে আলাদা একটা লেয়ার তৈরি করে, যার ফলে পাইপটা পানির প্রবাহের ফলে ক্ষয় না হয়। সর্বশেষ হচ্ছে ক্লোরিনেশন। এটা মূলত করা হয় আপনার জীবাণুগুলো সরানোর জন্য। তো ব্যাকটেরিয়া কিল বা ভাইরাস কিল করার জন্য ক্লোরিন করা হয়। এটা ওজনও ইউজ করা যেতে পারে ক্লোরিনের পরিবর্তে। তো এইভাবে ডিসইনফেকশনের ফলে পরবর্তী পানিটা হচ্ছে পাইপলাইনের মাধ্যমে আমাদের বাসা বাড়িতে পৌঁছায়। যাই হোক, তো আমরা ধাপগুলো এখানে ওই যে আমরা ধাপগুলো সংক্ষেপে যেটা বললাম সেটাই আমাদের মিউনিসিপাল ওয়াটার ট্রিটমেন্টের এই পার্টটায় বিস্তারিত আকারে বলা আছে। আপনারা একটু দেখে নেবেন। আমি আর এখানে সময় বাড়াতে চাই না, আমরা সামনে এগিয়ে যেতে চাই। এখানে হচ্ছে আগের যে প্রসেসটা আমরা বলেছি সেই প্রসেসটার খুব সংক্ষিপ্ত একটা রূপ। আপনারা একটু আগে যে স্লাইডটা দেখতে পেলেন সেটার খুব সংক্ষিপ্ত রূপে, মানে এক কথায় এটাকে নিয়ে আসা হয়েছে। প্রথমত স্ক্রিনের পরে স্যান্ড এন্ড গ্রিট রিমুভাল, এরপরে প্রাইমারি ক্লাসিফিকেশন, স্লাজগুলো এখানে নিচে জমা হয়, লিকুইডটা চলে যায়, এয়ারেশন হয়, এরপরে আবার ক্লারিফিকেশন হয়, ডিসইনফেকশন হয়, নিউট্রিয়েন্ট রিমুভাল হয়, এবং অবশেষে ইফ্লুয়েন্টটা চলে যায়। আচ্ছা, এ পর্যায়ে আমরা এখনো মিউনিসিপাল ওয়াটার ট্রিটমেন্টের বিভিন্ন রকম ধাপের একদম সর্বশেষ পর্যায়ে চলে আসছি, যেখানে আমরা দেখেছিলাম পিএইচ অ্যাডজাস্টমেন্ট আছে, এবং এখানে একটা অপশনাল ধাপ আছে, সেটা আমরা মূলত বলতে চাই। সেটা হচ্ছে ফ্লোরিডেশন। মানে এটা মূলত কিছু কিছু মিউনিসিপ্যালিটির সাথে পানির সাথে ফ্লোরাইড এড করা হয়, যেটা মূলত ফ্লোরাইডটা আসলে আপনারা জানেন দাঁতের ক্ষয় রোধ করে। তো এই দাঁতের ক্ষয় রোধের জন্য বিভিন্ন রকম পাবলিক হেলথ অর্গানাইজেশনের এই যে এন্ডোর্সমেন্টের ফলে এই ফ্লোরাইড এড করার প্রসেসটা করা হয়, অর্থাৎ বিভিন্ন মিউনিসিপাল ওয়াটারে শুরু থেকেই সোর্স থেকেই কিছু ফ্লোরাইড এড করে দেওয়া হয়। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যে ক্লোরিনটা অ্যাড করেছি ডিসইনফেক্ট্যান্ট হিসেবে, সেই ক্লোরিনের লেভেলটা কিন্তু কন্টিনিউয়াসলি চেক করতে হবে, মনিটর করতে হবে। এবং কারণ বেশি পরিমাণ যদি ক্লোরিন তৈরি হয় তাহলে পানিটা ডিসইনফেক্ট হয়ে যায়, কিন্তু আবার এক্সেস পরিমাণ ক্লোরিনের দুটো সমস্যা, একটা হচ্ছে প্রচুর একটা বাজে গন্ধ তৈরি করে এবং খুব বাজে একটা টেস্ট তৈরি করে। আপনারা যারা ঢাকায় থেকেছেন, ঢাকার বিভিন্ন অঞ্চলের পানিতে কিন্তু এই জিনিসটা পাওয়া যায়, ক্লোরিনের গন্ধ পাওয়া যায়, একটা বাজে একটা টেস্ট বা অর্ডার পাওয়া যায়। তো এটা হচ্ছে ক্লোরিনের পরিমাণটা কম বেশি হওয়ার কারণে এই জিনিসটা হয়। যাই হোক, এরপর আমরা আসি স্টোরেজ এন্ড ডিস্ট্রিবিউশন। তো যখন ট্রিটমেন্ট হয়ে গেল তখন পরিষ্কার পানিটা মূলত রিজার্ভারের মধ্যে বা ওয়াটার টাওয়ার নামের বড় বড় কলম থাকে সেগুলোর মধ্যে স্টোর করা হয়, পরবর্তীতে এটা ডিস্ট্রিবিউট করা হয়। নর্মালি একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের জন্য হচ্ছে ওভারহেড ট্যাঙ্কগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় উঁচু উঁচু ট্যাঙ্ক স্থাপন করা হয় এবং সেই ট্যাঙ্কগুলোর মাধ্যমে গ্র্যাভিটি ইউজ করে পানিটা যেন ন্যাচারালি পাইপের নেটওয়ার্কের মাধ্যমে চলে যায়, এরকমের ব্যবস্থা করা যায়। আচ্ছা, এরপর যে আমরা স্যাম্পল কোয়েশ্চেনগুলো দেখি। কনভেনশনাল মিউনিসিপাল ওয়াটার ট্রিটমেন্টের প্রথম স্টেজ কোনটা? প্রথম স্টেজ হচ্ছে প্রিলিমিনারি ট্রিটমেন্ট, রিমুভস লার্জ সলিডস। প্রিলিমিনারি ট্রিটমেন্ট যেটা আসলে মূলত বড় বড় সলিড গুলো পরবর্তী প্রসেসিং এর আগে লার্জার যে সলিড পার্টিকেল গুলো আছে, বড় বড় ময়লা কণাগুলো, সেগুলোকে আলাদা করে। এরপর হচ্ছে কোয়াগুলেশনের আসলে রোল কি, কোয়াগুলেশন আসলে কি কাজটা করে? কোয়াগুলেশনের মূলত কাজ হচ্ছে এরা বিভিন্ন সলিডের উপরে যে চার্জগুলো আছে, বিভিন্ন রকম যে ময়লা পদার্থ আছে সেগুলোর মধ্যে যে চার্জ আছে, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ, সেই চার্জগুলোকে নিউট্রালাইজ করে এবং এগুলোকে একত্র করে বড় বড় আকারের, মানে ময়লাগুলো একত্র করে তারা ফ্লক গঠন করে বা বড় বড় আকারের দলা তৈরি করে। আচ্ছা, এবার হচ্ছে অল অফ দ্য ফলোইং এর ফিজিক্যাল ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস এক্সেপ্ট, মানে নিচের সবগুলাই ফিজিক্যাল ট্রিটমেন্ট, কোনটা বাদে? সেটা হচ্ছে 3 নাম্বার, ফ্লোকুলেশন।
ফ্লোকুলেশন মূলত ফিজিক্যাল এবং কেমিক্যাল, এটাকে ফিজিকো কেমিক্যাল প্রসেস বলা যায়। এটা পুরোপুরি ফিজিক্যাল প্রসেস না, কারণ এখানে আমাদের কিছু কিছু ফ্লোকুলেন্ট কেমিক্যাল ইউজ করা হচ্ছে, যে কারণে এটাকে পুরোপুরি আমরা ফিজিক্যাল প্রসেস বলতে পারি না। এবার হচ্ছে হুইচ ডিসইনফেক্টেন্ট ইজ নোন টু পটেনশিয়ালি ক্রিয়েট হার্মফুল ডিসইনফেকশন বাই প্রোডাক্ট। ডিসইনফেকশন কোন ম্যাটেরিয়ালটা আসলে হার্মফুল ডিসইনফেকশন বাই প্রোডাক্ট তৈরি করতে পারে বা এরকমের ঘটনা আছে, এটা হচ্ছে ক্লোরিন। কারণ ক্লোরিন বিভিন্ন রকমের অর্গানিজমের সাথে রিঅ্যাক্ট করে ডিবিপি বা ডিসইনফেকশন বাই প্রোডাক্ট তৈরি করে, ডিবিপি সংক্ষেপে। যেমন ট্রাই অ্যালোমিথেন আছে, তারপরে হচ্ছে হ্যালো অ্যাসিটিক অ্যাসিড আছে। এই জিনিসগুলো তৈরি করে, যেগুলো আসলে আবার মানে সে ডিসইনফেকশনও করে, কিন্তু সাথে সাথে এমন সব বাই প্রোডাক্ট তৈরি করে যেগুলো আবার মানুষের জন্য ক্ষতিকর। আচ্ছা, ওজোনেশন। ক্লোরিনের চেয়ে ওজোন ব্যবহার করার আসলে সুবিধাটা কি? মূল সুবিধাটা হচ্ছে যে সকল ডিসইনফেকশন বাই প্রোডাক্ট আছে বা ডিবিপি আছে, সেগুলো ওজোন কম তৈরি করে, কম পরিমাণে তৈরি করে। আরেকটা বিষয় হচ্ছে ওজোন ব্যবহারের ফলে পানির যে আপনার টেস্ট বলেন বা গন্ধ বলেন, এটার খুব একটা সমস্যা হয় না, মানে খুব একটা চেঞ্জ হয় না। তবে সমস্যা হচ্ছে যে ওজোনটা ব্যবহার করা খুবই এক্সপেন্সিভ বিষয় এবং এদের রেসিডুয়াল ডিসইনফেকশনেরও পরিমাণটা কম থাকে। আচ্ছা, এবার হচ্ছে হুইচ স্টেজ জেনারেলি ফলোজ কোয়াগুলেশন ফ্লোকুলেশন ইন এ কনভেনশনাল ট্রিটমেন্ট প্ল্যান্ট। সাধারণ কনভেনশনাল ট্রিটমেন্ট প্ল্যান্টে কোন পর্যায়ে গিয়ে, কোন ধাপে গিয়ে কোয়াগুলেশন এন্ড ফ্লোকুলেশন পদ্ধতি হয়? এটা হচ্ছে সেডিমেন্টেশনের ঠিক আগে, অর্থাৎ ফ্লোকুলেশনের পরে সেডিমেন্টেশন হয়। অর্থাৎ বড় বড় ময়লার দলাগুলো যখন একত্র হয়, একত্র হওয়ার পরে এরা ভারী হয়, ভারী হয়ে এরা আস্তে আস্তে তলায় জমা হয়। এই তলানিটা পড়ার পরে, এই তলানিটা পড়ার প্রসেসটাই হচ্ছে সেডিমেন্টেশন। তো এটা হয় ফ্লোকুলেশনের পরে। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে হোয়াট ইজ ডিজলভড এয়ার ফ্লোটেশন বা ডিএএফ ইউজড ফর। ডিএএফ আসলে কি কারণে ইউজ করে? ডিএএফ মূলত বিভিন্ন রকমের ছোট ছোট এয়ার বাবল ব্যবহার করা হয়, যেগুলো হচ্ছে বিভিন্ন রকম যে ময়লা পার্টিকেল গুলো আছে সেগুলোকে সাথে করে নিয়ে বা গায়ের সাথে লাগাই নিয়ে ভেসে ওঠে। ভেসে ওঠার ফলে এখানে ফেনা তৈরি হয় এবং আলটিমেটলি এই পার্টিকেল গুলোকে রিমুভ করা যায়। হুইচ অফ দ্য ফলোইং প্রসেস ইজ বায়োলজিক্যাল ইন নেচার। কোন প্রসেসটা ন্যাচারালি বায়োলজিক্যাল? এর মধ্যে মানে বায়োলজিক্যাল কোন প্রসেসটা প্রকৃতিতে আসলে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেস হিসেবে ইউজ করা যায়? এটা হচ্ছে কোয়াগুলেশন, ফিল্ট্রেশন, ডিসইনফেকশন। এটাও না, অ্যাক্টিভেটেড স্লাশ ট্রিটমেন্ট। অ্যাক্টিভেটেড স্লাশ ট্রিটমেন্টটা মূলত মাইক্রো অর্গানিজম দ্বারা ব্যবহার করে করা হয়, যে কারণে এটা হচ্ছে আপনার কি বলে, এটা মূলত বায়োলজিক্যাল প্রসেস। আচ্ছা, হুইচ অফ দিজ ইজ নট টিপিক্যালি ইউজড অ্যাজ কোয়াগুলেন্ট। এই নিচের মধ্যে কোনটা কোয়াগুলেন্ট হিসেবে ইউজ করা হয় না? এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট কোনো কোয়াগুলেন্ট না, এছাড়া অন্যগুলো কোয়াগুলেন্ট হিসেবে ইউজ করা হয়। আচ্ছা, এরপরে আমরা দেখি মেমব্রেন ফিল্ট্রেশন, যেমন আলট্রা ফিল্ট্রেশন বা রিভার্স অসমোসিস, মানে যেগুলো মেমব্রেন ব্যবহার করা হয়, সেগুলো কিসের জন্য ইফেক্টিভ? সেগুলো মূলত ইফেক্টিভ হচ্ছে হেভি মেটাল বা সল্ট জাতীয় যে কন্টামিনেন্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য এটা ইফেক্টিভ। খাবার পানিতে টার্বিডিটি কমনলি মেজার করা হয় কিভাবে? এটা কমনলি মূলত ইন্ডিকেট করে যে পানির মধ্যে কি পরিমাণ সাসপেন্ডেড পার্টিকেল আছে, অর্থাৎ আমরা যে পানিটা খাচ্ছি সেটা যদি ঘোলা হয় তাহলে বোঝা যায় এটা পরিমাণের মধ্যে সাসপেন্ডেড পার্টিকেল এর সংখ্যা বেশি। ডিক্লোরিনেশন প্রসেস নরমালি কি দ্বারা ব্যবহার করা হয়? ডিক্লোরিনেশন প্রসেসের জন্য সোডিয়াম বাইসালফেট ব্যবহার করা হয়, যেটা আসলে অতিরিক্ত ক্লোরিনটাকে নিউট্রালাইজ করে দেয়। আচ্ছা, এরপর যে আমরা আসি বয়লার ফিড ওয়াটার। আপনারা বয়লার জানেন, যে পাশে ছবিতে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে তাপ দেওয়া হচ্ছে, ফার্নেসে আগুন জ্বলতেছে, এরপরে এখান থেকে আমাদের একটা ট্যাঙ্কের মধ্যে পানি আছে এবং পানিটা একটা পাইপের মাধ্যমে আগুনের মধ্যে যাচ্ছে, যে ফলে পানিটা উত্তপ্ত হচ্ছে। উত্তপ্ত হওয়ার ফলে কি হচ্ছে, আমার স্টিম তৈরি হচ্ছে উপর থেকে, এবং স্টিম তৈরি হওয়ার এই জিনিসটা হচ্ছে পুরোটা বয়লার, অর্থাৎ যেখানে পানিকে ফুটিয়ে স্টিম তৈরি করে বিভিন্ন কাজকর্ম করা হয়। আচ্ছা, এই বয়লারের মধ্যে যে পানিটা ইউজ করব আমরা, এই বয়লার ফিড ওয়াটারের ট্রিটমেন্টটা আসলে মাল্টি স্টেপ প্রসেস, কারণ বয়লারের জন্য স্পেশাল কিছু ট্রিটমেন্ট প্রসেস দরকার হয়, যেন মিনারেল বা ডিজলভ মিনারেল বলেন, সাসপেন্ডেড সলিড বলেন, গ্যাস বলেন, এগুলো যেন পানি থেকে এই ইম্পিউরিটি গুলো দূর করা যায়। আচ্ছা, এটা মূলত ব্যবহার করা হয় বয়লারের মধ্যে স্কেলিং বা করোশন হয়, অর্থাৎ বয়লারের গায়ে যদি ওই বিভিন্ন রকম সাসপেন্ডেড পার্টিকেল থাকে সেগুলো বয়লারের গায়ে জমা হয়, ফলে বয়লার পাইপের গায়ে জমা হতে পারে, ফলে বয়লারের এফিসিয়েন্সি কমে যায়। দ্বিতীয়ত হচ্ছে করোশন হতে পারে, বয়লারের পাইপ বা ট্যাঙ্কি ক্ষয় হয়ে যেতে পারে, এবং সর্বশেষ হচ্ছে ফাউলিং হতে পারে, অর্থাৎ পানি ফোটার সময় বেশি পরিমাণ বাম্পিং বা ইয়া করতে পারে। যাই হোক,
যেটা আসলে হাই কোয়ালিটি স্টিমের জন্য খুব বিপজ্জনক। আচ্ছা, বয়লার ট্রিটমেন্টে মূলত অ্যালকালিনিটি কন্ট্রোল করা হয়, স্কেলিংটা প্রিভেন্ট করা হয়, স্কেলিংটা ঠেকিয়ে দেওয়া হয় এবং পিএইচটা কারেকশন করা হয়। পিএইচ যদি কম বেশি থাকে সেটা কারেকশন করা হয় এবং সর্বশেষ হচ্ছে পানির যে কন্ডাক্টিভিটি সেটাকে কন্ট্রোল করা হয়। তো বয়লার ওয়াটার মূলত অ্যালকালাইন হতে হবে এবং এটা খুব বেশি অ্যাসিডিক হওয়া যাবে না, সো দ্যাট ইট ডাজ নট রুইন দ্য টিউবস। মানে এটা যেন বেশি যদি অ্যাসিডিক হয় তাহলে এটা ওই যে বয়লারের যে টিউবগুলো আমরা পাইপগুলো দেখতে পাচ্ছি সেটাকে নষ্ট করে ফেলবে। এরপর হচ্ছে মূল ট্রিটমেন্টটা হচ্ছে হিট এক্সচেঞ্জটা যেন স্কেলিং ছাড়া হয়, মানে বয়লারের এই হিট এক্সচেঞ্জার যে পাইপগুলো এগুলোর ভিতরে যেন ইম্পিউরিটিগুলো আলাদা কোনো লেয়ার তৈরি করতে না পারে। পাইপের মধ্যে যদি আবার এই যে আমাদের যে দূষক আছে এরা যদি আলাদা একটা লেয়ার তৈরি করে তাহলে কি হবে, পাইপের যে হিট এক্সচেঞ্জের অ্যাবিলিটি বা তাপ নেওয়ার বা দেওয়ার যে ক্ষমতা এটা কমে যাবে, ফলে আমাদের আলটিমেটলি বয়লারের এফিসিয়েন্সি কমে যাবে। আচ্ছা, এরপর আমরা দেখি বাস্তবে আসলে বয়লার ফিড ওয়াটার ট্রিটমেন্টের সিস্টেমটা এরকমের থাকে, অর্থাৎ অনেকগুলো ট্যাঙ্ক থাকে, ট্যাঙ্কের মধ্যে ধাপে ধাপে বিভিন্ন প্রসেস পাস করা হয়, আমরা সামনে এগুলো দেখবো। বয়লার ফিড ওয়াটার ট্রিটমেন্টের পার্টটাকে মূলত দুইটা পার্টে ভাগ করা যায় ট্রিটমেন্টটাকে, একটা হচ্ছে এক্সটার্নাল ট্রিটমেন্ট আর একটা হচ্ছে ইন্টারনাল ট্রিটমেন্ট। আচ্ছা, এখানে আমাদের এটা মূলত যে রেফারেন্স থেকে নেওয়া হয়েছে সেই রেফারেন্স পয়েন্টটা দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এক্সটার্নাল ট্রিটমেন্টটা মূলত প্রি ট্রিটমেন্ট হিসেবে ইউজ করা হয়, এগুলো মূলত পানিটা বয়লারের মধ্যে যাওয়ার আগেই এটাকে এই ট্রিটমেন্ট প্রসেসগুলো সেরে ফেলা হয়। এর মধ্যে আছে ডিঅ্যালকালাইজেশন, অর্থাৎ পানির মধ্যে যে অ্যালকালিনিটি থাকে বা খারত্ব থাকে সেটাকে ডিঅ্যালকালাইজ করা হয় স্কেলিং কমানোর জন্য। এরপর হচ্ছে ফিল্ট্রেশন, বড় বড় যে সাসপেন্ডেড পার্টিকেলগুলো আছে সেগুলোকে ফিল্টার করা হয় ব্লকেজ ঠেকানোর জন্য। এরপরে আয়ন এক্সচেঞ্জ আছে, অর্থাৎ পানিটাকে সফট করা, অর্থাৎ পানির মধ্যে যে হার্ডনেস ম্যাটেরিয়ালগুলো থাকে যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সেগুলোকে যেগুলো মূলত স্কেল ফরমেট করে, অর্থাৎ বয়লারের গায়ে আলাদা লেয়ার তৈরি করে, তো সেগুলোকে সরিয়ে ফেলা। এরপর রিভার্স অসমোসিস, এটা মূলত একটা মেমব্রেন প্রসেস বা একটা পর্দা থাকে যে পর্দার মধ্য দিয়ে আসলে ওয়াইড রেঞ্জ অফ ডিজলভ সলিড, একটা বড় মাপের ডিজলভ সলিড বা অন্যান্য মিনারেল বলেন, সল্ট বলেন, সিলিকা বলেন, এগুলো আসলে পাস করতে পারে না। এরপর হচ্ছে ডিএয়ারেশন, মেকানিক্যাল প্রসেস দ্যাট রিমুভস ডিজলভ অক্সিজেন এন্ড আদার নন কন্ডেন্সেবল গ্যাসেস দ্যাট কজ করশন। এটা মূলত ওই যে আমরা বলেছিলাম এয়ার বাবল পাস করা হয় যেগুলো আসলে অক্সিজেন এবং অন্যান্য জিনিসগুলোকে ডিজলভ করে বা সরাই ফেলে যেন করশন না হয়। আচ্ছা, এরপরে আমরা ইন্টারনাল ট্রিটমেন্টের দিকে যাই, যেটা মূলত কেমিক্যাল কন্ডিশনিং নামে পরিচিত। এটা মূলত বয়লারের মধ্যে ইউজ করা হয়, অর্থাৎ পানিটা যখন বয়লারের মধ্যে চলে যায় তখন যেন কোনো সমস্যা তৈরি না করে সেজন্য এক্সটার্নাল ট্রিটমেন্টের পরে ইন্টারনাল কেমিক্যালগুলো দেওয়া হয়। প্রথম হচ্ছে অক্সিজেন স্ক্যাভেঞ্জার, অর্থাৎ সোডিয়াম সালফাইড বা ডিইএইচএ যেগুলো আছে এই ধরনের কেমিক্যালগুলো ব্যবহার করা হয় যারা আসলে রেসিডিউয়াল ডিজলভ অক্সিজেনটাকে ঠেকায় দেয়, যার ফলে আমাদের পিটিং করশন আপনারা পড়েছেন, অর্থাৎ যে করশনের ফলে ছোট ছোট গর্ত তৈরি হয় এই গর্তগুলো যেন তৈরি না হয়, এই জন্য অক্সিজেন গুলোকে সরাই নেওয়ার জন্য আলাদা সোডিয়াম সালফাইড বা অন্যান্য কেমিক্যাল ইউজ করা হয়। এরপর হচ্ছে স্কেল ইনহিবিটর, মানে স্কেল যেন ফর্ম না করে, অর্থাৎ বয়লারের গায়ে যেন আলাদা কোনো লেয়ার ফর্ম না করে, এই জন্য ফসফেট পলিমার এবং অন্যান্য আদার কেমিক্যাল ইউজ করা হয় যারা আসলে প্রিসিপিটেশন বন্ধ রাখে এবং বয়লার সারফেসটাকে ক্লিন রাখে। এরপর হচ্ছে অ্যালকালিনিটি অ্যান্ড পিএইচ কন্ট্রোল, কেমিক্যালস আর ইউজড টু মেইনটেইন দ্য কারেক্ট অ্যালকালিনিটি অ্যান্ড পিএইচ প্রিভেন্টিং করোসিভ কন্ডিশনস। অবশ্যই অ্যালকালিনিটি বা খারত্ব কন্ট্রোল করতে হবে, পিএইচ কন্ট্রোল করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে করোশন ইনহিবিটর, নাইট্রাইট বা মলিবডেট টাইপের অথবা ফিল্মিং অ্যামিন টাইপের যেসব ম্যাটেরিয়াল আছে, কেমিক্যাল আছে, সেগুলো ইউজ করা হয় যেন মেটাল সারফেসটাকে প্রোটেক্ট করার জন্য, অর্থাৎ বয়লারের ভিতরে যে মেটাল প্লেটগুলো আছে সেটা যেন সরাসরি পানির সংস্পর্শে এসে ক্ষয় হতে না পারে, এই জন্য এগুলো ব্যবহার করা হয়। নিচে আপনারা বয়লার ওয়াটার ট্রিটমেন্টের একটা ফ্লো চার্ট দেখতে পাচ্ছেন। এখানে আপনারা একটু থেমে সময় নিয়ে এই পুরো চার্টটা একটু খেয়াল করে দেখবেন। এখানে বয়লার ফিড ওয়াটারের কিভাবে বিভিন্ন ধাপের ট্রিটমেন্ট আছে সেগুলো ছবি দেওয়া আছে। প্রথমে সোর্স থেকে পানি আসে, পাম্পের মাধ্যমে ক্ল্যারিফায়ারের মধ্যে যায়, সেখান থেকে ফিল্টারের মাধ্যমে ফিল্টার হয়, তারপরে আবার পাম্পের মাধ্যমে হচ্ছে সফটওয়্যারের মধ্যে যায় যেখানে জিওলাইট সফটওয়্যার ইউজ করা হয়। এরপরে হচ্ছে সেখান থেকে আবার পাম্পের মাধ্যমে স্টোরেজ ট্যাঙ্কে যায়, স্টোরেজ ট্যাঙ্ক থেকে সরাসরি আমাদের ডিএয়ারেটরের মধ্যে যায়, এখান থেকে বাতাসটা সরিয়ে ফেলা হয় এবং এই ডিএয়ারেটরের মধ্যে আবার অক্সিজেন স্ক্যাভেঞ্জার অ্যাড করা হয়।
অক্সিজেন স্ক্যাভেঞ্জার অ্যাড করার পরে এই টোটাল পানিটা আবার এখান থেকে পাম্পের মাধ্যমে বয়লার ইন্টারনাল ট্রিটমেন্টের জন্য যে কেমিক্যালগুলো হয় সেগুলো এখান থেকে এই ফিড দিয়ে এখান থেকে যায় ইকোনোমাইজারের মধ্যে, ইকোনোমাইজার থেকে সরাসরি বয়লারের মধ্যে যায়, বয়লার থেকে হিট এক্সচেঞ্জারের মধ্যে গিয়ে হিট এক্সচেঞ্জারের মাধ্যমে বয়লার এই পানির মূল যে কাজটা সেটা সেরে ফেলে, অর্থাৎ পানি হিটেড হইলো, সে এই হিটটা অন্য কোনো মাধ্যমে পাস করে দিল, আবার সে কুল হয়ে গেল। এরপরে যে কন্ডেনসেট হওয়ার ফলে এই কন্ডেনসেটটা আবার একটা কন্ডেনসেট রিসিভারের মধ্যে জমা হয়, এই রিসিভার থেকে আবার সে ঘুরে এসে ডিএয়ারেটরের মধ্যে যায়, এখান থেকে আবার এই সাইকেলটা মেনটেন করে। আচ্ছা, আমরা আগের ছবিটাই একটু বড় আকারে এখানে দেখতে পাচ্ছি, যেখানে আমাদের এখানে একটা কন্ডেনসেটর আছে, মানে আগের যে ছবিটা আমরা দেখেছিলাম সেটারই একটা বিস্তৃত রূপ আর কি, আপনারা একটু সময় নিয়ে দেখে নেবেন। আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এ পর্যায়ে আমাদের বয়লার ফিড ওয়াটার ট্রিটমেন্ট মোটামুটি পড়া শেষ। মোটামুটি সংক্ষেপে যতটুকু জানা দরকার সেগুলো আমরা এখানে দিয়েছি, বাকিটা আপনারা আমাদের রেফারেন্স সেকশনে গিয়ে ওখানে লিংক দেওয়া আছে, সেখানে আমাদের আরো যেসব সোর্স আছে সেগুলো থেকে বিস্তারিত পড়তে পারবেন। এখানে প্রশ্নগুলো আমরা একটু দেখি। এক্সেস ইম্পিউরিটিজ ইন বয়লার ফিড ওয়াটার ক্যান কজ অল ডিকম্পোজিশন ছাড়া বয়লার ফিড ওয়াটারের আর বাকি নানান রকম সমস্যা এরা তৈরি করতে পারে, যেমন স্কেল এন্ড স্লাস ফর্মেশন হতে পারে, করোশন হতে পারে, প্রাইমিং, ফোমিং হতে পারে এবং কস্টিক এমব্রিটলমেন্ট হতে পারে। আচ্ছা, হচ্ছে সফট লুজ স্লাইমি ডিপোজিটস আর কল্ড ড্যাশ, হার্ড অ্যাডহারিং ডিপোজিটস আর ড্যাশ। সফট লুজ এবং স্লাইমি ডিপোজিট মানে যেগুলো কিছুটা পিচ্ছিল, মানে বয়লারের গায়ে বিভিন্ন রকম ডিপোজিট জমা হয়, যেগুলো কিছু কিছু আছে যে একদম পিচ্ছিল, অনেকটা ইসের মতো, আপনার কি বলে, শ্যাওলার মতো, এগুলোকে বলা হয় স্লাজ। আর যেগুলো শক্ত একদম হার্ড বয়লারের গায়ে জমা হয় এগুলোকে বলা হয় স্কেল। আচ্ছা, ইন্টারনাল ট্রিটমেন্টের সময় বয়লার ওয়াটারকে মূলত ট্রিট করা হয় কখন? যখন বয়লারের মধ্যে আমরা কেমিক্যাল, বয়লারের মধ্যে পানি দিই এবং সেটার মধ্যে কেমিক্যাল দিয়ে দিই, যেন বয়লারের ভিতরেই এই ট্রিটমেন্টটা হয়। এরপর হচ্ছে বয়লার ওয়াটারের ডিজায়ারেবল পিএইচ রেঞ্জ হচ্ছে 9.5 থেকে 11, মানে বেশ অনেকটা ক্ষারীয় পিএইচ এর মধ্যে থাকে। তারপরে এক্সটার্নাল ট্রিটমেন্ট মেথডের মধ্যে ইনক্লুড হচ্ছে জিওলাইট প্রসেস এবং ডিমিনারালাইজেশন, অর্থাৎ বয়লারের মধ্যে যদি মিনারেল কোনো থাকে সেগুলোকে আলাদা করে ফেলা। ডিমিনারালাইজেশনের মূলত ইনভলভ করে হচ্ছে আয়ন এক্সচেঞ্জ, রেজিন রিমুভিং, ডিজলভ সল্ট, অর্থাৎ পানির মধ্যে যে সল্টগুলো ডিজলভ থাকতেছে, যে লবণগুলো, সেই লবণগুলোকে আয়ন এক্সচেঞ্জের, রেজিনের মাধ্যমে বা আয়ন এক্সচেঞ্জারের মাধ্যমে আলাদা করে ফেলা। এবারে বয়লার ফিড ওয়াটার মূলত অ্যালকালাইন করা হয়, অর্থাৎ 9 পিএইচ 9 বা তার চেয়ে উপরে করা হয়। কেন? মূলত হচ্ছে অক্সিডাইজেশন কমানোর জন্য এবং ম্যাগনেটাইট লেয়ার ফরমেশনটাকে সাপোর্ট করার জন্য। এবং ইন্টারনাল বয়লার ট্রিটমেন্ট কেমিক্যালস ইনক্লুড অল এক্সেপ্ট জিওলাইট রেজিন। ইন্টারনাল বয়লার ট্রিটমেন্টের মধ্যে এই সবগুলো কেমিক্যাল লাগে, শুধু জিওলাইট রেজিনটা আমরা এক্সটার্নাল বয়লার ট্রিটমেন্ট ইউজ করি। তারপর হচ্ছে বয়লারের মধ্যে যে ফোমিং হয়, অর্থাৎ ফেনা তৈরি হয়, এটা কি কারণে হয়? বিভিন্ন যদি পানি থাকে বা খার জাতীয় পদার্থ থাকে তাহলে বয়লারের পানিতে ফেনা তৈরি হয়। হুইচ ইজ দ্য মোস্ট কমন ফিড ওয়াটার ইম্পিউরিটি, মানে বয়লার ফিড ওয়াটারের মধ্যে কমন ইম্পিউরিটি কি? হেভি হাইড্রোকার্বন। পানির মধ্যে যদি খুব বেশি পরিমাণ হাইড্রোকার্বন থাকে তাহলে মানে এই হাইড্রোকার্বন থাকাটা এটা খুব কমন আর কি। যাই হোক, হাই প্রেশার বয়লার্স মোর কমনলি ইউজ হুইচ ট্রিটমেন্ট মেথড ফর মেকআপ ওয়াটার। মেকআপ ওয়াটারের জন্য হাই প্রেশার বয়লারগুলো কোন মেথড ইউজ করে? এটা হচ্ছে ডিমিনারালাইজেশন, এটার মধ্যে আছে রিভার্স অসমোসিস, ডিস্টিলেশন এন্ড আয়ন এক্সচেঞ্জ। মানে মূল কথা হচ্ছে মিনারেল গুলো শুধু সরাই ফেলা হয় মেকআপ ওয়াটারের ক্ষেত্রে। আচ্ছা, এবারে আমরা আসি ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টস ইন বাংলাদেশ। বাংলাদেশের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টগুলো, তো বাংলাদেশের আসলে প্রত্যেকটা পৌরসভাতেই তাদের নিজস্ব ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে বিভিন্ন লেভেলে। এছাড়া আমরা এর বাইরে মূলত আমরা আলোচনা করার চেষ্টা করেছি যে বাংলাদেশের একদম মেজর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টগুলো, তো আমরা খুব অল্পের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। এরপরও আরো বিস্তারিত আপনারা জানতে পারবেন, জাস্ট গুগলে সার্চ করলেই হবে যে বাংলাদেশের পানি শোধনাগার লিখে সার্চ করলে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন। তো এখান থেকে কিন্তু আসার মতো প্রচুর তথ্য আছে, বিশেষ করে বাংলাদেশের বর্তমান যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টগুলো সেগুলো সম্পর্কে, সেগুলোর ক্যাপাসিটি বলেন, সেগুলো কবে চালু হয়েছে, কেন চলছে না, এই বিষয়গুলো কিন্তু আমাদের বিস্তারিত করতে হবে। তো প্রথমে একদম প্রাচীনকাল থেকে আমরা, মানে বাংলাদেশের প্রথম যেটা আপনার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সেটা হচ্ছে প্রাচীনকাল থেকে ঢাকায় মূলত খাবার পানির উৎস ছিল কুয়া, পাতকুয়া যেটাকে বলে, অর্থাৎ গভীর একটা কূপ খনন করা হইতো। এছাড়া পুকুর ছিল এবং নদী ছিল। এটা মূলত কমনলি আমাদের সারা দেশেই এইভাবেই মানুষ খাবার পানি খেত। যখন টিউবওয়েল ছিল না, কুয়ো থেকে পানি খেত অথবা পুকুর থেকে খেত, অনেকে নদী থেকেও খেত।
যারা পানিওয়ালা ছিল, যাদেরকে বলা হয়তো ভিস্তিওয়ালা, এরা মূলত ছাগলের চামড়ার ব্যাগে করে পানি ঘরে ঘরে দিয়ে যেত। তো 1874 সালে নবাব আব্দুল গনি এবং নবাব আহসানুল্লাহ এরা দুইজন মূলত কিছু টাকা দান করেন। আমাদের নবাব আব্দুল গনি 1 লাখ টাকা দেন এবং নবাব আহসানুল্লাহ 50,000 টাকা দেন, এবং সরকারি সহায়তায় অর্থাৎ ব্রিটিশ সরকার 90,000 টাকা দেয়। এদের সহায়তায় ওয়াটার ওয়ার্কস নামে একটা পানি শোধনাগার তৈরি হয়। এটা মূলত ঢাকার শহরের আশেপাশে, তৎকালীন যে ঢাকা আমরা যেটাকে বর্তমানে পুরান ঢাকা হিসেবে চিনি, সেই ঢাকার শহরের মধ্যে পানি সরবরাহের জন্য ব্যবহার করা হয়। প্রথম দিকে পানি সরবরাহের জন্য 4 মাইল দীর্ঘ একটা পাইপলাইন বসানো হয়েছিল। পরবর্তীতে নবাব আহসানুল্লাহ আরো টাকা দেন এবং এটা আসলে এক্সটেন্ড করা হয়। এই পাইপলাইনের মাধ্যমে ঢাকাবাসীর জন্য বিনামূল্যে সুপেয় পানি বা পানযোগ্য পানি সরবরাহ করা হতো। একটা হিসেবে জানা যায় যে 1893 সাল পর্যন্ত, 93 সালে এই যে আমাদের পানির সরবরাহের যে লাইন, এই পাইপলাইন মোট 16 মাইল দীর্ঘ ছিল, এবং এই পাইপলাইনের সাহায্যে দৈনিক 3,60,000 গ্যালন পানি পুরো ঢাকা শহরে বিনামূল্যে সরবরাহ করা হতো। আমরা এরপরে একটা ছবি দেখতে পাবো, 1880 দশকের একটা ছবি, যেখানে মূল এই যে প্রথম যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এটার একটা স্থাপনা দেখা যায়, যেটা মূলত ফর্মের দিক থেকে মসজিদের মতো, অর্থাৎ গম্বুজ আছে সুন্দর, মিনারের মতো সরু উঁচু কাঠামো আছে, এবং এর সাথে খোলা জায়গায় বড় বড় চৌবাচ্চা আছে, বড় বড় ট্যাঙ্ক আছে, যেখানে পানি জমা রাখতে দেখা যায়। এই যে আমরা এখানে এই ছবিটা দেখতে পাচ্ছি, বড় বড় পানির ট্যাঙ্ক আছে এবং সাথে ট্রিটমেন্ট প্ল্যান্টে মসজিদের মধ্যে এরকম মিনার তৈরি করা আছে। আচ্ছা, এটা 1890 সালে ওয়াটার ওয়ার্কসের ছবি। এরপরে আমরা দেখি বর্তমানে ঢাকায় আমাদের যে সায়দাবাদ যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে সেটার চিত্র। আমরা একটু আগে একটা প্রাচীন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দেখলাম, আর এখন আমরা দেখতেছি একটা আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। অর্থাৎ এখানে পানি ট্রিটমেন্টের জন্য আমরা বড় বড় ট্যাঙ্ক দেখতে পাচ্ছি এবং সেখানে বিভিন্ন রকম যন্ত্রপাতি দেখতে পাচ্ছি। এখানে আরো বড় বড় স্লাশ ট্রিটমেন্টের জন্য আমরা লম্বা লম্বা চৌবাচ্চার মতো দেখতে পাচ্ছি। এগুলোর প্রত্যেকটার স্পেসিফিক কাজ আছে। আপনারা যে ডায়াগ্রামগুলো একটু আগে দেখেছেন সেগুলোরই আসলে বাস্তব চেহারা হচ্ছে এটা। আচ্ছা, তো বাংলাদেশের বর্তমানে বৃহত্তম পানি শোধনাগার হচ্ছে ঢাকার সায়দাবাদে। এটা 2002 সালে নির্মাণ করা হয়। আর ওই যে আমরা একটু আগে যে প্রথম পানি শোধনাগারের কথা বললাম, সেটা মূলত স্থাপিত হয় 1874 সালে ঢাকার চাঁদনী ঘাটে। এখন বর্তমানে যেসব পানি শোধনাগার মোটামুটি বড় সাইজের আছে, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সায়দাবাদ পানি শোধনাগার। এটা ঢাকার সায়দাবাদে অবস্থিত। এটা মোটামুটি 95 কোটি লিটার পানি দৈনিক শোধন করতে পারে। এটা 2002 সালে নির্মাণ করা। এরপরে আছে পদ্মা যশোলদিয়া পানি শোধনাগার। এটা মুন্সিগঞ্জের মাওয়ায় অবস্থিত। এটা দৈনিক 45 কোটি লিটার পানি ট্রিট করতে পারে। এটা 2019 সালে নির্মাণ করা হয়। এরপরে মদুনাঘাট পানি শোধনাগার, এটা হচ্ছে চট্টগ্রামের মদুনাঘাটে অবস্থিত। এটা 9 কোটি লিটার পানি শোধন করতে পারে। 2020 সালে নির্মাণ করা হয়। কর্ণফুলী পানি শোধনাগার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবস্থিত। এটা 14 কোটি পানি ট্রিটমেন্ট করতে পারে। 2021 সালে নির্মিত হয়। এরপরে ভান্ডালজুরি পানি শোধনাগার, এটা বোয়ালখালী চট্টগ্রাম। এটা মূলত রাঙ্গুনিয়া বোয়ালখালীর বর্ডারে অবস্থিত। এটা 6 কোটি লিটার পানি ট্রিট করতে পারে। এটা 2025 সালে উদ্বোধন করার কথা, এখনো সম্পূর্ণরূপে আসে নাই। এরপরে গন্ধর্বপুর পানি শোধনাগার রূপগঞ্জ নারায়ণগঞ্জ, যেটা 50 কোটি লিটার পানি ফিল্টার বা শোধন করতে পারে। এটাও 2025 সালে উদ্বোধনের কথা, এখনো সম্পূর্ণ ফাইনালি আসে নাই। তো আমি গুগল ম্যাপে একটু সার্চ দিয়ে দেখার চেষ্টা করলাম যে ঢাকার কাছাকাছি আসলে কতগুলো পানি শোধনাগার কেন্দ্র আছে। তো গুগল ম্যাপে মোটামুটি এই কয়েকটা পাওয়া গেল, কিন্তু বাস্তবে আসলে আরো অনেকগুলো আছে, সবগুলো ম্যাপে আসে না। এখানে গন্ধর্বপুর আসছে, এখানে খিলগাঁওতে 2টা প্ল্যান্ট আছে, সায়দাবাদের প্ল্যান্ট আসছে, এছাড়াও কিছু প্রাইভেট ট্রিটমেন্ট প্ল্যান্ট আসছে। আচ্ছা, এরপর আরেকটা জিনিস খুঁজে পেলাম, সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় আসলে কোথায় কোথায় মোটামুটি বড়সড় আকারের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে। এখানে আমরা চাঁপাইনবাবগঞ্জে একটা দেখতে পাচ্ছি, রাজবাড়িতে সম্ভবত একটা দেখতে পাচ্ছি, পাবনায় দেখতে পাচ্ছি, এবার খুলনায় একটা আছে, মাদারীপুরে আছে, কুমিল্লায় সম্ভবত আছে, আর হচ্ছে চিটাগাংয়ে একটা আছে। আচ্ছা, আমরা বর্তমানে ওভারভিউ একটা টোটাল ওভারভিউ নিয়েছি চট্টগ্রামের পানি সংকট এবং শোধনাগারের চিত্র। বর্তমানে চট্টগ্রামে পানি শোধনাগার আছে 4টা নগরে সরবরাহের জন্য। এদের দৈনিক শোধন ক্ষমতা সব মিলিয়ে 50 কোটি লিটার। তবে চট্টগ্রাম শহরের দৈনিক চাহিদা হচ্ছে 65 কোটি লিটার, অর্থাৎ এর মধ্যে এই পানি শোধনাগারের সিস্টেম লস হচ্ছে 30%, আর দৈনিক ঘাটতি থাকে আমাদের 25 থেকে 30 কোটি লিটার। ভবিষ্যৎ চাহিদা 2032 সালে দৈনিক 70 কোটি লিটার চাহিদা হবে, 42 সালে চাহিদা হবে 122 কোটি লিটার, 52 সালে চাহিদা হতে পারে 137 কোটি লিটার পানি দৈনিক। আর প্রধান যে 4টা শোধনাগার বর্তমানে চিটাগাংয়ে আছে, তার মধ্যে হচ্ছে মোহরা শোধনাগার, কর্ণফুলী মদুনাঘাট শোধনাগার এবং কর্ণফুলী শোধনাগার 2।
তো এদের সব মিলিয়ে যে শোধনাগারের যে ক্যাপাসিটি সেটা আসলে খুবই অপ্রতুল। আচ্ছা, এবারে আমরা আমাদের যে গান্ধর্বপুর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সেটার সম্পর্কে একটু আইডিয়া নিতে চাই। গান্ধর্বপুর ট্রিটমেন্ট প্ল্যান্টটা মূলত অ্যাপ্রুভ করা হয়, অর্থাৎ অনুমোদিত হয় সেপ্টেম্বর 2013 সালে। এটা উদ্বোধন করা হয় 10ই অক্টোবর 2019 সালে। এটা ঢাকা ওয়াসার একটা প্রজেক্ট। এটা ফান্ড করা হয়েছে এডিবি, এএফডি এবং ইআইবি থেকে। এটা মূলত জুন 2022 সালে কমপ্লিটলি ফিল্ডে আসার কথা। তবে এটা মূলত যে ঝামেলা তৈরি করেছে, আমরা পদ্মা যশোলদিয়ার ক্ষেত্রে যেরকম দেখেছি যে ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি, আমরা একটু আগে যেটা দেখলাম পদ্মা যশোলদিয়া, এটা মূলত মাওয়ায় অবস্থিত। এটাই হয়েছে কি ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি, বাট বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে অব্যবস্থাপনা, আমার পানি ট্রিট করতেছে কিন্তু যে পাইপলাইন সেটা রেডি না, যে কারণে ওই আগের আমলের পাইপলাইন দিয়ে আসলে এখন সাপ্লাই করতে পারতেছে না। তার মানে পানি সে শোধন করে রাখতে পারতেছে, বাট সাপ্লাই করতে পারতেছে না পাইপলাইনের অভাবে। তো যাই হোক, আমরা এই গান্ধর্বপুরে ফিরে আসি। গান্ধর্বপুরের প্রজেক্ট কস্ট ছিল 8,151 কোটি টাকা। এই প্রজেক্টের 40% কমপ্লিট হয়েছে এবং এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট হওয়ার পরে এটা পানির সোর্স হবে মূলত সারফেস ওয়াটার, অর্থাৎ নদ নদী থেকে আসবে 70% আর মাটির নিচ থেকে আসবে 30%। এটা মোটামুটি 500 মিলিয়ন লিটার পানি ডেইলি পিউরিফাই করবে এবং এটা ঢাকা নর্থ অর্থাৎ ঢাকা উত্তরের বিভিন্ন এলাকায় এটা সার্ভ করবে। এটা সার্ভ করার জন্য মোটামুটি 24 কিলোমিটার সাপ্লাই নেটওয়ার্ক অ্যারেঞ্জ করা হয়েছে। আচ্ছা, আমরা এখান থেকে কিছু প্রশ্ন দেখি। বাংলাদেশের সবচেয়ে বড় পানি শোধনাগার হচ্ছে সায়দাবাদ পানি শোধনাগার। সায়দাবাদ পানি শোধনাগার কি ধরনের পানি ব্যবহার করে? ভূগর্ভস্থ পানিও ব্যবহার করে, নদীর পানিও ব্যবহার করে। ঢাকা ওয়াসা কতটি পানি শোধনাগার বর্তমানে পরিচালনা করে? মোটামুটি একটা বড় অর্থাৎ সায়দাবাদ এবং আরো ছোট ছোট 3টা ট্রিটমেন্ট প্ল্যান্ট ইউজ করে। আচ্ছা, ঢাকা ওয়াসা ভবিষ্যতে কোন ধরনের পানি উৎস থেকে বড় শোধনাগার নির্মাণের পরিকল্পনা আছে? মূলত ভবিষ্যতে ঢাকা ওয়াসার একটা মাস্টার প্ল্যান আছে যেখানে বড় রকমের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করবে এবং সেটা সম্পূর্ণ করা হবে নদীর পানি বেসড, অর্থাৎ নদীর পানিকে ট্রিট করে এরা সাপ্লাই করার চিন্তা ভাবনা করতেছে। আচ্ছা, এবার হচ্ছে বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে কম খরচে রাসায়নিক বিহীন যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটা হচ্ছে পন্ড স্যান্ড ফিল্টার, অর্থাৎ বালুর পুকুর, এটা ইউজ করা হয়। গ্রামীণ এলাকায় আর্সেনিক দূষণ প্রতিরোধে ব্যবহৃত পদ্ধতির নাম হচ্ছে চুল্লি ওয়াটার পিউরিফায়ার। আপনারা একটু গুগলে সার্চ করে দেখবেন চুল্লি ওয়াটার পিউরিফায়ার। আচ্ছা, এবারে গৃহ প্রয়োজনে ব্যবহৃত এক সহজ উপায়, সাধারণত শাড়ি কাপড় ভাঁজ করে যে ব্যবহার করা হয় সেটা হচ্ছে সেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্লথ ফিল্টার। যেমন আমরা সাধারণত ময়লা পানি ছাকার জন্য বা পানির মধ্যে কোনো পাতা টাতা থাকলে সেগুলো ছাকার জন্য কি করি, একটা কাপড় বা একটা গামছা, ওড়না এগুলো ভাঁজ করে সেটা দিয়ে পানি ছাকি। এটা নাম হচ্ছে ক্লথ ফিল্টার। এটা খুব ভালো এবং ইফেক্টিভ একটা ফিল্ট্রেশন সিস্টেম। আচ্ছা, এবারে আমরা আসি স্পেসিফিক কিছু পানি ট্রিটমেন্ট প্রসেস নিয়ে। এর মধ্যে আছে ইলেকট্রোডায়ালাইসিস। ইলেকট্রোডায়ালাইসিস মূলত একটা ইলেকট্রোকেমিক্যাল সেপারেশন প্রসেস যেখানে বৈদ্যুতিক পটেনশিয়াল ডিফারেন্স ব্যবহার করা হয়। আয়নটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স ইউজ করা হয়। অ্যানোড এবং ক্যাথোডে ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করা হয়। ফলে হয় কি, এক ধরনের আয়নগুলো একদিকে চলে যায়। আচ্ছা, আমরা এই প্রসেসে মূলত আয়নিক স্পেসিস গুলো আনচার্জ কম্পোনেন্ট থেকে আলাদা করা হয় এবং মূলত পানিটা আলটিমেটলি সেপারেট হয়ে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই 4টা কম্পার্টমেন্টের মধ্যে আয়ন অ্যানোড যখন চালু করে দিলাম তখন সব আয়নগুলো এই একটা নির্দিষ্ট কম্পার্টমেন্টে জমা হয়ে গেল, এই কম্পার্টমেন্টটা এবং সাথে আমাদের এই পাশের কম্পার্টমেন্টটায়। ফলে হলো কি, মাঝখানে কিন্তু আমাদের এই কম্পার্টমেন্টে আমি একটু স্লো হয়ে গিয়েছে, এই কম্পার্টমেন্টে এবং পরে এই কম্পার্টমেন্টে কিন্তু আমাদের বিশুদ্ধ পানি তৈরি হলো। আচ্ছা, এবার আমরা পরবর্তী অংশে যাই এটার বিস্তারিত আলোচনার জন্য। ইলেকট্রোডায়ালাইসিস প্রসেসটা মূলত একটা ইউনিটে পারফর্ম হয় যেটাকে বলা হয় ইলেকট্রোডায়ালাইসিস স্ট্যাক। এটা মূলত অনেকগুলো রিপিটিং কম্পার্টমেন্ট থাকে, অনেকগুলো একই ধরনের কম্পার্টমেন্ট একটার পর একটা সাজানো থাকে যেগুলোকে সেল বলা হয়। এর মূল কম্পোনেন্ট হচ্ছে এক নম্বরে অ্যানোড এবং ক্যাথোড। দুইটা অ্যানোড এবং ক্যাথোড থাকে, যেটা ভিন্ন দুইটা প্রান্তে ইনস্টল করা হয়, যেটা ইলেকট্রিক ফিল্ড দেয় এবং এটা মূলত ওই যে ডিজলভ আয়নগুলোকে টেনে নেয়। অর্থাৎ যেখানে ক্যাথোড সেখানে পজিটিভ চার্জ থাকে, সেখানে অন্য নেগেটিভ চার্জগুলো সেখানে এসে জমা হবে, অ্যানোডে নেগেটিভ চার্জ থাকে সেখানে পজিটিভ চার্জগুলো এসে জমা হবে, এরকম আর কি। আর মাঝখানে হচ্ছে অ্যানোড ক্যাথোডের মাঝখানে হচ্ছে আয়ন এক্সচেঞ্জ মেমব্রেন দেওয়া হয়। এগুলো হচ্ছে মূলত এক ধরনের মেমব্রেন বা শীট
মেমব্রেনের পর্দার শীট যেগুলো আসলে সেমি পারমিয়েবল মেমব্রেন, অর্থাৎ কিছু কিছু মেমব্রেন শুধুমাত্র অ্যানায়ন, যেগুলোকে বলা হয় অ্যানায়ন এক্সচেঞ্জ মেমব্রেন বা এইএম, এরা শুধুমাত্র অ্যানায়ন গুলোকে অর্থাৎ নেগেটিভলি চার্জড আয়ন গুলোকে যাইতে দেয় আর ক্যাটায়ন গুলোকে আটকায় রাখে। আরেকটা হচ্ছে ক্যাটায়ন এক্সচেঞ্জ মেমব্রেন বা কেম, সিইএম, এগুলো মূলত শুধু ক্যাটায়ন গুলাকে বা পজিটিভলি চার্জ আয়ন গুলোকে পাস হয়ে যেতে দেয়, অ্যানায়ন গুলোকে আটকায় রাখে। এর ফলে কোনোটা থেকে শুধু অ্যানায়ন পাস হয়, কোনোটা থেকে শুধু ক্যাটায়ন পাস হয়, ফলে একটা জায়গায় গিয়ে শুধু অ্যানায়ন ক্যাটায়ন মুক্ত ফ্রি ওয়াটার তৈরি হয়। আচ্ছা, ফ্রিড ওয়াটার, এই সলিউশনটাকে আগে ডিমিনারেলাইজ করতে হবে এবং সলিউশনটাকে যদি ডিমিনারেলাইজ করতে হয় তাহলে এটাকে আবার স্ট্যাকের মধ্যে পাম্প ব্যাক করতে হবে, এজন্য ব্রাইন ইউজ করা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে ডাইলিউট এন্ড কনসেন্ট্রেট স্ট্রিম। ফাইনাল যে স্ট্রিমটা পাওয়া যায় আমরা আগের ইয়েতে দেখেছি, কোনো কম্পার্টমেন্টে একদম আয়ন দ্বারা কনসেন্ট্রেটেড থাকে, খুব ঘন থাকে, আর একটা কম্পার্টমেন্ট একদমই আয়ন মুক্ত থাকে। আচ্ছা, এই টোটাল প্রসেস ওভারভিউটা আমরা এখানে দেখি। এখানে এই যে দেখতে পাচ্ছি ক্যাথোডের মধ্যে এখানে সোডিয়াম আকৃষ্ট হচ্ছে। আমরা যদি ব্রাইন ইউজ করি এখানে বা লবণ পানি ইউজ করি তাহলে সোডিয়াম এখানে আকৃষ্ট হচ্ছে, আর অ্যানোডের দিকে গিয়ে ক্লোরিন আকৃষ্ট হচ্ছে। আর এখানে মাঝখানে দুটো সেমি পারমিয়েবল মেমব্রেন আছে, যেটার একটা দিয়ে হচ্ছে সোডিয়াম এখানে পাস হতে পারে, আর একটা দিয়ে ক্লোরিন এখানে পাস হয়ে যেতে পারে। আর এই পুরো দূষিত পানিটাই মাঝখানে দেওয়া হয়, ফলে হয় কি এক পাশে সোডিয়ামটা চলে যায়, এক পাশে ক্লোরিনটা চলে যায়, এই পাশের সলিউশনটা এবং এই পাশের সলিউশনটা হয় হচ্ছে আয়নিক সলিউশন, আর মাঝখানে আমরা পিওর ওয়াটার পেয়ে যাই, ঠিক মাঝখান দিয়েতে। আচ্ছা, প্রসেস ওভারভিউ হচ্ছে আয়ন মাইগ্রেশন। মূলত ইলেকট্রিক ফিল্ড যখন এই ক্যাথোড এবং অ্যানোডে অ্যাপ্লাই করা হয় তখন ক্যাটায়ন গুলো, যেমন সোডিয়াম প্লাস, এরা মূলত পজিটিভ, যাদেরকে পজিটিভ পাওয়ার আছে, যাদের পজিটিভ চার্জ আছে, তারা নেগেটিভলি চার্জ ক্যাথোডের দিকে আকৃষ্ট হয়, এবং অ্যানায়ন গুলো যেমন ক্লোরিন আর আসলে পজিটিভলি চার্জড অ্যানোডের দিকে আকৃষ্ট হয়। আচ্ছা, সিলেক্টিভ প্যাসেজ। As the ions move, they pass through the ion exchange membrane. আয়নগুলো যখন চলে তখন তারা যখন এদেরকে আকর্ষণের ইয়াটা আসে তখন এরা আয়ন এক্সচেঞ্জের মেমব্রেনের মধ্যে দিয়ে পাস করে যায়। ক্যাটায়নগুলো কেম থেকে পাস করে যায় কিন্তু এইএম এর মধ্যে আটকায় যায়, আবার অ্যানায়নগুলো এইএম পাস করে যায় কিন্তু সিইএম এর মধ্যে আটকায় যায়। এরপরে সেপারেশন ইনটু স্ট্রিমস। এরপরে এই যে অল্টারনেটিং কারেন্টগুলো আমরা চালাইলাম, ফলে হয় কি দুইটা মেমব্রেনই আসলে একটা পর্যায়ে গিয়ে কনসেন্ট্রেটেড হয়ে যায় এবং মাঝখানে একটা কম্পার্টমেন্ট যেটা আসলে কোনো আয়নই থাকে না, সেখান থেকে আমরা পিওর ওয়াটার পেয়ে যেতে পারি। আচ্ছা, এখান থেকে আমাদের প্রশ্নগুলো কি হতে পারে? একটা হচ্ছে ইলেকট্রোডায়ালাইসিসের জন্য প্রাইমারি ড্রাইভিং ফোর্স কি? প্রাইমারি ড্রাইভিং ফোর্স হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল। কোন ইলেকট্রোডায়ালাইসিসে কোন ধরনের মেমব্রেন ইউজ করা হয়? আয়ন এক্সচেঞ্জ মেমব্রেন ইউজ করা হয়। এরপরে নিচের কোন আয়নটা আসলে ইলেকট্রোডায়ালাইসিস দ্বারা রিমুভ করা যায় না? অবশ্যই অর্গানিক মলিকুল ইলেকট্রোডায়ালাইসিস দ্বারা রিমুভ করা যাবে না। ইলেকট্রোডায়ালাইসিস প্রসেসটা সবচেয়ে সুইটেবল কিসের জন্য? ডিস্যালিনেশন অফ ব্র্যাকিশ ওয়াটার। আচ্ছা, ব্র্যাকিশ ওয়াটারটা কি? ব্র্যাকিশ ওয়াটারটা হচ্ছে আপনার যেখানে সমুদ্রের পানি, সমুদ্রের লবণ পানি এবং নদীর মিঠা পানি দুইটা সাধারণত মিলিত হয় এক জায়গায়, এই জায়গাটাকে বলা হয় ব্র্যাকিশ ওয়াটার। মানে যেখানে আসলে পানির স্যালাইনিটি অনেক কম থাকে, লবণের ঘনত্ব কম থাকে, কিন্তু তারপরও সেটা পানের যোগ্য না, পানযোগ্য নয়। যেমন ধরেন আমাদের সাতক্ষীরায় বা খুলনায় যে পানিগুলো পাওয়া যায় সেগুলো কিছুটা লবণাক্ত, বেশ অনেকটাই লবণাক্ত, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের ক্ষেত্রে আসলে সেগুলো কিন্তু মোটেই বেশি লবণাক্ত না, কিন্তু আবার খাওয়ার জন্য সেটা অনেক বেশি লবণাক্ত। তো এই লবণাক্তটা রিমুভ করার জন্য ইলেকট্রোডায়ালাইসিস প্রসেস খুব সুইটেবল। আচ্ছা, ইলেকট্রোডায়ালাইসিস ক্যান বি ইউজ টু রিকভার কি অ্যাসিড এবং বেস, বিভিন্ন সলিউশন থেকে অ্যাসিড ক্ষার রিকভার করার জন্য কিন্তু ইলেকট্রোডায়ালাইসিস ইউজ করা যায়। তারপরে ইডিআর মিন হচ্ছে ইলেকট্রোডায়ালাইসিস রিভার্স, অর্থাৎ ইলেকট্রোডায়ালাইসিস প্রসেসটা যদি আমি উল্টা করে চালু করি সেটার নাম হচ্ছে ইডিআর। কনভেনশনাল ইলেকট্রোডায়ালাইসিস পরিবর্তে ইডিআর কেন করা হয়, অর্থাৎ ইলেকট্রোডায়ালাইসিসটা উল্টা কেন করা হয়? উল্টা করা হয়, কনভেনশনাল ইলেকট্রোডায়ালাইসিস হয় কি সব আয়নগুলো মেমব্রেনের মধ্যে গিয়ে জমা হয়, ফলে মেমব্রেন ফাউলিং হয়, অর্থাৎ মেমব্রেনগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায় এবং নতুন মেমব্রেন ইনস্টল করতে হয়। তো এই রিভার্সটার ফলে হয় কি কোনো আয়ন আর মেমব্রেনের মধ্যে যায় না, এরা বরং মেমব্রেন থেকে আরো আলাদা হয়ে এটা কোনো জায়গায় একদম পিওর ওয়াটার তৈরি করে আর কোনো জায়গায় কনসেন্ট্রেটেড সলিউশন তৈরি করে, ফলে মেমব্রেন ফাউলিংটা অনেকটা কমে যায়। এরপর হচ্ছে ডাইলিউট স্ট্রিম, যেটা অর্থাৎ যেখানে পিওর ওয়াটার পাওয়ার কথা সেখানে আসলে কি হয়? সেখানে এই পানিটা, এই জায়গার পানিটা হচ্ছে ডিআয়োনাইজড হয়ে যায়। আচ্ছা, হোয়াট ইজ এ চ্যালেঞ্জ অ্যাসোসিয়েটেড উইথ ইলেকট্রোডায়ালাইসিস? ইলেকট্রোডায়ালাইসিস চ্যালেঞ্জটা কি, মানে মূল সমস্যাটা কি? ইলেকট্রোডায়ালাইসিসের মূল চ্যালেঞ্জটা হচ্ছে মেমব্রেন ফাউলিং, অর্থাৎ আমরা যে সেমি পারমিয়েবল মেমব্রেনটা ইউজ করতেছি
সেখানে হয়তো অ্যানায়নের জায়গায় ক্যাটায়ন গিয়ে আটকে গেছে, অথবা ক্যাটায়নের জায়গায় অ্যানায়ন গিয়ে আটকে গেছে। এখন এই দীর্ঘ সময় ব্যবহারের ফলে এই মেমব্রেনগুলো, দীর্ঘ সময় না, খুব অল্প সময়ের মধ্যেই বিপরীতধর্মী আয়ন আটকে গিয়ে মেমব্রেনগুলো ব্যবহার অযোগ্য হয়ে যায়। তখন এগুলোকে আবার রিপ্লেস করতে হয় বা পরিষ্কার করতে হয়, সেটা একটা ঝামেলার কাজ। আচ্ছা, এরপরে আমরা আসি আলট্রাফিল্ট্রেশন। আলট্রাফিল্ট্রেশন মূলত একটা মেমব্রেন ফিল্ট্রেশন প্রসেস, যেখানে হাইড্রোস্ট্যাটিক প্রেসার ইউজ করা হয়। মানে সাসপেন্ডেড সলিড যেগুলো আছে, অদ্রবণীয় যে সলিড পদার্থ আছে সে, বা লার্জ বড় বড় মলিকুল যে আছে, বা ব্যাকটেরিয়া আছে, বা ভাইরাস আছে, এগুলোকে লিকুইড থেকে আলাদা করার জন্য হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা ব্যবহার করা হয়। আচ্ছা, এই ফিল্টারগুলো মূলত ন্যানো ফিল্টারের চেয়ে একটু বেশি ফাঁকা, বাট রিভার্স অসমোসিস বাট ফাইনার দেন, মানে মাইক্রো ফিল্টারের চেয়ে এরা ফাইনার। মানে এখানে আলট্রাফিল্ট্রেশনে যে ফিল্টারগুলো ইউজ করা হয়, এটা মাইক্রো ফিল্ট্রেশন লেভেলের চেয়ে আরো সূক্ষ্ম, আবার ন্যানো ফিল্টার লেভেলের চেয়ে আরো স্থূল আর কি। আচ্ছা, এরা মূলত কি করে, পানি এবং আরো ছোট ছোট যে স্মলার সলিউট আছে, একদম ক্ষুদ্র ক্ষুদ্র, সেগুলোকে পাস করতে দেয় এবং বড় বড় কন্টামিনেন্ট গুলোকে মূলত আটকে রাখে। তো আলট্রাফিল্ট্রেশন প্রসেসটা ডেড এন্ড হতে পারে, মানে একদম এখান থেকে আলট্রাফিল্ট্রেশন হয়ে সরাসরি পানিটা ব্যবহার করা হতে পারে, অথবা এটা ক্রস ফ্লো হতে পারে। অর্থাৎ এটা ঠিক মাঝখানে, আমরা যে কোনো একটা প্রসেসের মাঝখানে আলট্রাফিল্ট্রেশন ইউনিটটা বসায় দিলে আমাদের পানিটা যাওয়ার পথে ওখান থেকে আলট্রাফিল্ট্রেট হয়ে একটু পরিশুদ্ধ পানি আমরা পরবর্তী ধাপে যেতে পারে। আচ্ছা, মূলত হয় কি, এখানে পানিটাকে একটা সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্যে দিয়ে বা অর্ধভেদ্য পর্দার মধ্যে দিয়ে ফোর্স করে পাস করা হয়। এই মেমব্রেনের পোরগুলো বা ছিদ্রগুলো মূলত 0.01 থেকে 0.1 মাইক্রন পর্যন্ত হয় এই ছিদ্রগুলো, এবং এরা মূলত যে বিভিন্ন সাসপেন্ডেড সলিড, এই সাইজের সাসপেন্ডেড সলিড আছে এবং বড় বড় সাইজের পার্টিকেল আছে, সেগুলোকে আটকে দেয়। এখানে আমরা একটা আলট্রাফিল্ট্রেশনের একটা 3D মডেল দেখতে পাচ্ছি। এখানে মূলত ফিল্ট্রেশনের যে মডিউলগুলো, সেই মডিউলগুলো এখানে দেখানো আছে, ফিল্ট্রেশন মডিউলগুলো। আর নিচে হচ্ছে একটা মডিউলগুলো যে ফ্রেমের উপর রাখা মেটাল স্ট্রাকচার বা স্টিল স্ট্রাকচার, সেগুলো রাখা আছে। এখানে ফ্লো মিটার দেওয়া আছে, আর এখানে আলাদাভাবে বেশ কিছু মিটার আছে, যেমন আলট্রাফিল্ট্রেশন যে পারমিয়েট যেটা হয়, যেটা পারমিয়েট ওই ইয়া থেকে, ফিল্টার থেকে যে বের হয়ে আসে, সেটা আউটপুট হচ্ছে এটা। এরপর হচ্ছে সিআইপি রিটার্ন ফর আলট্রাফিল্ট্রেশন পারমিয়েট, সেটা হচ্ছে এটা। এরপরে এরকম বিভিন্ন রকমের বিভিন্ন পার্টের আলাদা আলাদা মার্কিং করে দেয়া আছে। ব্যাকওয়ার্ড সাপ্লাই, এয়ার সাপ্লাই, আলট্রাফিল্ট্রেশন ফিড, যেটা ফিড ওয়াটারগুলো এখান থেকে সাপ্লাই হয়, সিআইপি ওয়াটারটা এখান থেকে সাপ্লাই হয়। এরপরে ড্রেন ডাউন, যেটা মানে ফিল্ট্রেশনের পরবর্তী লাস্টে একদম যে ওয়াটারটা ড্রেইন হয়, সেটা এখান থেকে আউট হয়ে যায়। মানে টোটাল আপনার একটু আগে যে আপনারা আলট্রাফিল্ট্রেশনের যে ছবিটা দেখলেন এখানে, কিংবা এখানে যে আলট্রাফিল্ট্রেশনের যে ইউনিটটা দেখলেন, এই ইউনিটটার মূলত একটা চিহ্নিত একটা ছবি এটা মূলত। তো আলট্রাফিল্ট্রেশন মূলত কয়েকটা ধাপের মাধ্যমে হয়, সেই ধাপগুলো আমরা এখানে একটু তুলে আনছি। প্রথমটা হচ্ছে প্রি ফিল্ট্রেশন, অর্থাৎ যে র ওয়াটারটা আমরা আলট্রাফিল্ট্রেশনের মধ্যে দেব, সেটা মূলত একটা প্রিলিমিনারি ফিল্ট্রেশনের মধ্যে দিয়ে যেতে হয়, যার কারণে ওই যে বড় বড় যে পার্টিকেলগুলো আছে, সেই পার্টিকেলগুলো যেন সেন্সিটিভ, যে আলট্রাফিল্ট্রেশন মেমব্রেনটা এটা খুবই সেন্সিটিভ, তো এটাকে যেন ওই বড় বড় পার্টিকেলগুলো আটকায় ফেলতে না পারে, ক্লগিং যেন না হয় বা ড্যামেজ না হয়, এজন্য আগে একটা কোর্স একটা ফিল্টার আগে সেট করা হয়। তারপর হচ্ছে প্রেশারাইজেশন, একটা পাম্প ইউজ করা হয়, যেটা মূলত স্ট্যান্ডার্ড ওয়াটার প্রেশারটা মেনটেন করে, যেটা আসলে পানিটাকে ফিল্ট্রেশন মেমব্রেনের মধ্য থেকে পাস করে ওপাশে নিয়ে যাবে। এরপরে মেমব্রেন সেপারেশন, মেমব্রেনটা মূলত একটা ফিজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করে, পর্দাটা। এটা পানি এবং অন্যান্য বেনিফিশিয়াল যেসব মিনারেল আছে, যেগুলো আমরা পাস করতে দিতে চাই, আমরা যেগুলো চাই যে পানির মধ্যে থাকুক, সেগুলো মেমব্রেন থেকে পাস হয়ে যায়। আর যেগুলো দূষক আছে, সাসপেন্ডেড সলিড হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, এগুলো মেমব্রেনে আটকে যায়। এরপর হচ্ছে পারমিয়েট কালেকশন, এরপরে যখন ওয়াটারটা যেটা পাস করে গেল, পিউরিফাইড ওয়াটারটা, সেটা আলাদাভাবে কালেক্ট করা হয় এবং পরবর্তী ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়। আরেকটা হচ্ছে কনসেন্ট্রেট রিমুভাল, মেমব্রেনের সাথে যেগুলো দূষক পদার্থ যেগুলো আটকে গেল, সেগুলোকে হচ্ছে আলাদাভাবে বিভিন্ন পিরিয়ডিক্যালি, অর্থাৎ একটা সময় পর পর চেঞ্জ করা হয় এবং মেমব্রেন থেকে ফ্ল্যাশ করে পরিষ্কার করা হয়। ব্যাক ওয়াশিং, মানে সিস্টেমটার জন্য এফিশিয়েন্ট থাকে, সেজন্য করা হয় কি উল্টাভাবে, মানে এই মেমব্রেনে যেহেতু আমাদের ময়লাগুলো আটকে গেছে, তো এখন উল্টা দিক থেকে আবার একটা ওয়াটার স্ট্রিম চালু করে এইগুলোকে ডিক্লগ করা হয় বা স্লাজগুলোকে সরায় ফেলা হয়, ফলে মেমব্রেনটা যেন আবার আগের অবস্থায় যেন ফিরে আসে। আচ্ছা,
এখানে আমরা একটা আলট্রা ফিল্ট্রেশন মেমব্রেনের মানে ওই যে আমরা যে নল আকারের যে জিনিসগুলো দেখলাম সেটার একটা প্রস্থচ্ছেদ এখানে দেখানো আছে। এখানে র ওয়াটারটা ঢোকে, প্রথমে একটা স্ক্রিনিং করা হয়। এই স্ক্রিনিং ফলে এই যে বড় বড় ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি আমরা, বড় চুল দেখতে পাচ্ছি, এগুলো এখান থেকে আলাদা হয়ে গেল। এর পরবর্তী পার্ট হচ্ছে স্যান্ড ফিল্ট্রেশন, যেটার হচ্ছে 10 মাইক্রন, মানে 10 মাইক্রনের চেয়ে বড় যেসব জিনিস আছে সেগুলো এই স্যান্ড ফিল্টারে আটকে যাবে। এরপরে হচ্ছে মাইক্রো ফিল্ট্রেশন, মাইক্রো ফিল্ট্রেশনের বা এই ফিল্টারের দৈর্ঘ্য হচ্ছে 0.1 মাইক্রন। এর মধ্যে ব্যাকটেরিয়া জাতীয় যেসব জিনিসপত্র আছে এগুলো সব এই মাইক্রো ফিল্ট্রেশনের মধ্যে আটকে যাবে। তবে ভাইরাস এবং অর্গানিক অন্যান্য ম্যাক্রোমলিকুল যেগুলো আছে সেগুলো কিন্তু এটা পাস করে যায়। এবং সর্বশেষ হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন, এটার হচ্ছে 0.02 মাইক্রন। এই 0.02 মাইক্রনের ফলে এখানে ভাইরাস এবং অন্যান্য অর্গানিক মলিকুলগুলো সবগুলোই আটকে যায়, শুধুমাত্র পানিটা বের হয়। আর পানির মধ্যে ডিজলভ যে সল্ট ম্যাটেরিয়ালগুলো আছে, ডিজলভ বিভিন্ন রকমের ইনঅর্গানিক যে আয়নগুলো আছে সেগুলো কিন্তু পানির সাথে চলে আসতে পারে। আচ্ছা, এখানে আমাদের কোশ্চেন হতে পারে এরকমের যে আলট্রা ফিল্ট্রেশনের জন্য প্রাইমারি ড্রাইভিং ফোর্স কি? প্রাইমারি ড্রাইভিং ফোর্স হচ্ছে প্রেসার গ্রেডিয়েন্ট, অর্থাৎ আমরা পানিটাকে একটা প্রেসারের মাধ্যমে পাস করি, সেটাই মূলত আলট্রা ফিল্ট্রেশনের এই মেমব্রেনের মধ্যে থেকে পানিটাকে নিয়ে যায়। এরপর হচ্ছে কোন পার্টিকেলগুলো মূলত আলট্রা ফিল্ট্রেশনের মাধ্যমে রিমুভ হয়? সাসপেন্ডেড সলিড রিমুভ হয়, প্রোটিন রিমুভ হয়, ব্যাকটেরিয়াটা রিমুভ হয়। আচ্ছা, আলট্রা ফিল্ট্রেশন মেমব্রেনের অ্যাপ্রক্সিমেট পোর সাইজ কত? মেমব্রেনের ছিদ্রগুলোর সাইজ কত? সাইজ হচ্ছে 0.01 থেকে 0.1 মাইক্রোমিটার। এরপরে হচ্ছে নিচের কোনটার মাধ্যমে আলট্রা ফিল্ট্রেশন মেমব্রেনটাকে রিটেইন করা যায়? এটা হচ্ছে প্রোটিন, মানে আলট্রা ফিল্ট্রেশন মেমব্রেনের মাধ্যমে কোনটাকে আটকানো যায়? পানি আটকানো যায় না, নন মনোভ্যালেন্ট আয়নগুলোকে আটকানো যায় না, কিন্তু প্রোটিন এই মেমব্রেনের মাধ্যমে আটকানো যায়। সিম্পল সুগারও আটকানো যায়, এটা পাস হয়ে যায়। আচ্ছা, হোয়াট ইজ দ্য টিপিক্যাল প্রেসার রেঞ্জ ইউজড ইন আলট্রা ফিল্ট্রেশন? আলট্রা ফিল্ট্রেশনে নরমালি 1 থেকে 10 বার, 1 to 10 বার পর্যন্ত প্রেসার ইউজ করা হয়। আলট্রা ফিল্ট্রেশনকে কিভাবে ক্লাসিফাই করা যায়? এটা মূলত ফিজিক্যাল সেপারেশন প্রসেস, এখানে কোনো কেমিক্যাল ইউজ করা হয় না। ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের ক্ষেত্রে আলট্রা ফিল্ট্রেশন মূলত ইউজ করা হয় মাইক্রো অর্গানিজম এবং ম্যাক্রোমলিকুলগুলোকে আলাদা করার জন্য। আচ্ছা, এই নিচের প্রসেসগুলোর মধ্যে কোনটার পোর সাইজ সবচেয়ে বড়? সবচেয়ে বড় পোর সাইজ হচ্ছে মাইক্রো ফিল্ট্রেশনের, আর সবচেয়ে ছোট হচ্ছে ন্যানো ফিল্ট্রেশনের। আচ্ছা, আলট্রা ফিল্ট্রেশন মেমব্রেনগুলো কোন ব্যাকটেরিয়া এবং ভাইরাস সরানোয় খুব ইফেক্টিভ? সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে ব্যাকটেরিয়া এবং ভাইরাস রিমুভিং এর ক্ষেত্রে। এবং সর্বশেষ, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাপ্লিকেশন অফ আলট্রা ফিল্ট্রেশন? আলট্রা ফিল্ট্রেশনের অ্যাপ্লিকেশন না কোনটা? আপনারা এটার অ্যান্সারটা দেয়া নাই, এটা আপনারা একটু চিন্তা করে বের করবেন। আমরা অ্যাপ্লিকেশন অলরেডি বের করেছি। আমরা প্রোটিন কনসেন্ট্রেশনের জন্য আলট্রা ফিল্ট্রেশন ইউজ করা যায়। দেখেন, ডিস্যালাইনেশনের জন্য কিন্তু আলট্রা ফিল্ট্রেশন ইউজ করা যায় না। এটার উত্তর সম্ভবত বি। আপনারা একটু চিন্তা ভাবনা করে অ্যান্সারটা বের করে নেবেন। ডিস্যালাইনেশনের জন্য আলট্রা ফিল্ট্রেশন ইউজ করা যায় না, এক্ষেত্রে আমাদের ইলেকট্রোডায়ালাইসিস ব্যবহার করতে হয়। আচ্ছা, এরপরে আসি আমরা অ্যাক্টিভেটেড কার্বন অ্যাবজর্পশন। অ্যাক্টিভেটেড কার্বনটাকে আবার অন্য কথায় অ্যাক্টিভেটেড চারকোলও বলা হয়। এটা মূলত কার্বনের একটা ফর্ম, যেটা আসলে খুবই লো ভলিউম থাকে এবং প্রচুর পরিমাণ এর মধ্যে পোর বা ছিদ্র থাকে। ম্যাক্রো লেভেলের পোর থাকতে পারে, আপনার পাশের ছবিতে দেখতে পাচ্ছেন ম্যাক্রো বা বড় বড় পোর থাকতে পারে, আবার খুবই ক্ষুদ্র ছোট মাইক্রোপোরও থাকতে পারে। আবার এই পোরগুলোর মধ্যে আবার ইন্টারনাল নেটওয়ার্কও থাকে। এর ফলে হয় কি, বড় বড় যেসব ম্যাটেরিয়াল আছে সেগুলো যেমন এর মধ্যে আটকে যায়, তেমনি ছোট ছোট অর্গানিক বা ইনঅর্গানিক মলিকুলগুলো এই ক্ষুদ্র ক্ষুদ্র পোরের মধ্যে আটকে যায়। এবং মূলত এই পোরগুলোর কারণে, এই ছিদ্রগুলোর কারণে এটার সারফেস এরিয়া অনেক বেশি হয়, যার ফলে এটার অ্যাবজর্পশন ক্যাপাবিলিটি অনেক বেশি হয়। তো এই অ্যাক্টিভেটেড কার্বনের পোরগুলো সাইজে কম বেশি হতে পারে। এটা মূলত এর বিভিন্ন রকমের এটার বড় রেঞ্জের ম্যাটেরিয়ালকে সে অ্যাবজর্ব করতে পারে, অর্থাৎ বিভিন্ন সাইজের পোর থাকার কারণে দেখা গেছে বড় যেসব লার্জার যেসব ম্যাটেরিয়াল আছে সেগুলোকেও যেমন সে বড় পোরের মধ্যে সে আটকায় ফেলে, তেমনি ছোট ছোট ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলোকেও সে ক্ষুদ্র ক্ষুদ্র পোরের মাধ্যমে শোষণ করে নিতে পারে। আচ্ছা, অ্যাক্টিভেটেড কার্বন মূলত যেসব এদের যে পোরাস স্ট্রাকচার আছে, অর্থাৎ যে যেরকম স্পঞ্জি বা ছিদ্র ছিদ্র স্ট্রাকচার আছে, এটা এর পোরের মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্সের মাধ্যমে এরা বিভিন্ন রকম পার্টিকেলগুলোকে আটকে রাখে। এবং বিভিন্ন রকমের ইমপিউরিটির জন্য এই অ্যাক্টিভেটেড কার্বনের অ্যাবজর্পশন, বিভিন্ন রকম অ্যাবজর্পশন ফোর্স আছে এবং অ্যাবজর্পশন পারফরমেন্স গুলো আসলে এই পার্টিকেলগুলোর পোলারিটির জন্য কাজ করে। আচ্ছা, ম্যাটেরিয়াল যে ইউজ করা হয় সেটা খুবই পাওয়ারফুল পিউরিফাইং এজেন্ট এই অ্যাক্টিভেটেড কার্বনটা,
কেননা এটার সারফেস এরিয়া হচ্ছে বিশাল রকমের। এটার সারফেস এরিয়া যেহেতু প্রচুর পরিমাণে ছিদ্র থাকে, যে কারণে এটার এনর্মাস সারফেস এরিয়া, এবং এটা বিভিন্ন ওয়াইড রেঞ্জ অফ অর্গানিক মলিকিউলস বা অর্ডার হতে পারে বা অন্যান্য ইম্পিউরিটিস গুলোকে সে জায়গা দিতে পারে। আচ্ছা, অ্যাক্টিভেটেড কার্বনটা কিভাবে কাজ করে সেটা আমরা এখানে একটু পাশের ছবিতে দেখতে পাচ্ছি, যে এখানে যখন পানিটা আসছে তখন তার মধ্যে বিভিন্ন রকম ইম্পিউরিটিস আছে, সেটা বিভিন্ন রকমের ছিদ্রের মধ্যে বা পোরের মধ্যে এরা আটকা পড়ে গেছে এবং নিচে থেকে পরিষ্কার পানিটা বের হয়ে গেছে। আচ্ছা, তো অ্যাক্টিভেটেড কার্বনের সারফেস এরিয়াটা সেভারেল 100 স্কয়ার মিটার পার গ্রাম পর্যন্ত হতে পারে, মানে 1 গ্রাম অ্যাক্টিভেটেড কার্বনে কয়েকশো স্কয়ার মিটার সারফেস এরিয়া পায়, কারণ এরা হাইলি পোরাস, প্রচুর পরিমাণে ছিদ্র ভিতরে, যে কারণে এই হিউজ পরিমাণ সারফেস এরিয়া এই মলিকুলগুলোকে এই কার্বন স্ট্রাকচারের সাথে আটকে থাকতে সহায়তা করে। ফলে ময়লাগুলো খুব সহজেই কেমিক্যাল রিয়াকশন বা ফিজিক্যাল অ্যাবজর্পশনের মাধ্যমে কার্বনের সাথে আটকে যায়। এই প্রসেসের মূল প্রিন্সিপালগুলো হচ্ছে প্রথমত অ্যাক্টিভেশন। এই কার্বনটাকে আগে অ্যাক্টিভ করা হয়, এটাকে মূলত হাই টেম্পারেচারে 600 থেকে 1100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে একটা নিষ্ক্রিয় একটা অ্যাটমসফিয়ারের মধ্যে এটাকে উত্তপ্ত করা হয়, এবং পরবর্তীতে এটাকে স্টিম বা অক্সিজেনের ফ্লোর মধ্যে ছেড়ে দেওয়া হয়। এর ফলে হয় কি, ভিতরের যে নেটওয়ার্কগুলো আছে, মাইক্রোস্কোপিক পোর আছে, এই পোরগুলো পরিষ্কার হয়ে যায় এবং এটার ওভারঅল টোটাল ম্যাটেরিয়ালটার সারফেস এরিয়া বেড়ে যায়। এরপরে এর ফলে হয় কি, 1 চামচ যে অ্যাক্টিভেটেড কার্বন, এটা মূলত একটা ফুটবল মাঠের সমান সারফেস এরিয়া বহন করতে পারে। আবার চিন্তা করেন, 1 চামচ অ্যাক্টিভেটেড কার্বনের সারফেস এরিয়া বা ইউজেবল সারফেস এরিয়া হতে পারে একটা টোটাল একটা ফুটবল মাঠের মতো। কি অকল্পনীয় ব্যাপার, তাই না? এরপরে হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। এটা মূলত কার্বনের পোরের মধ্যে বিভিন্ন রকম দূষক পদার্থগুলোকে আটকে রাখে। এটা মূলত একটা উইক ইন্টারমলিকুলার ফোর্স। এরা কন্টামিনেন্ট মলিকুলগুলোকে কার্বনের ইন্টারনাল ইয়ার মধ্যে আটকে রাখে। যাই হোক, এরপরে হচ্ছে পোলারিটি অ্যান্ড মলিকুলার ওয়েট। মূলত অ্যাবজর্পশনের ইফেক্টিভনেস ডিপেন্ড করে কন্টামিনেন্টের ক্যারেক্টারিস্টিক্সের উপর, অর্থাৎ অ্যাক্টিভেটেড কার্বন নন পোলার অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে এরা খুব ভালো কাজ করে, যেগুলোর মলিকুলার ওয়েট অনেক হাই এবং যাদের সলিবিলিটি ওয়াটার সলিবিলিটি লো, এদের ক্ষেত্রে আবার অ্যাক্টিভেটেড কার্বন খুব ভালো কাজ করে। পোর স্ট্রাকচার, এদের আসলে পোর স্ট্রাকচারটা ডিফারেন্ট সাইজের হয়, মানে নির্দিষ্ট কোনো পোর স্ট্রাকচার নাই, বিভিন্ন রকমের পোরের সাইজ হয় এবং এটা আসলে বিভিন্ন রকম মলিকুলকে আটকায় রাখার জন্য এটা খুবই ইফেক্টিভ হয়। এবং এই সাইজ এবং কমপ্লেক্সিটি এটা আসলে ডিপেন্ড করে যে এটা কতখানি ভালো অ্যাবজর্ব করবে বা অ্যাবজর্বার হিসেবে এটা কত ভালো হবে। এর ফিজিক্যাল এবং কেমিক্যাল অ্যাবজর্পশন, যেই এই অ্যাক্টিভেটেড কার্বন মূলত ফিজিক্যালি ওটাকে অ্যাবজর্ব করে রাখে ভ্যান ডার ওয়ালস ফোর্সের মাধ্যমে, আবার কিছু কিছু ক্ষেত্রে কেমিক্যাল অ্যাবজর্পশনও ঘটে থাকে, কেমিজর্পশন, অর্থাৎ কার্বনটা অন্যান্য দূষক পদার্থের সাথে একটা ইরিভার্সিবল কেমিক্যাল বন্ড তৈরি করতে পারে। এখান থেকে যে প্রশ্ন আসতে পারে তার মধ্যে হচ্ছে যে হোয়াট ইজ দ্য প্রাইমারি মেকানিজম অফ কন্টামিনেন্ট রিমুভাল ইন অ্যাক্টিভেটেড কার্বন অ্যাবজর্পশন। অ্যাক্টিভেটেড কার্বন অ্যাবজর্পশনে প্রাইমারি মেকানিজম কি, এটা হচ্ছে অ্যাবজর্পশন। তারপরে অ্যাক্টিভেটেড কার্বন সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে অর্গানিক কম্পাউন্ড রিমুভালে। এরপর অ্যাক্টিভেটেড কার্বনের কোন প্রপার্টিটি এটাকে বেশি ইফেক্টিভ করে তোলে, অবশ্যই লার্জার সারফেস এরিয়া। অ্যাবজর্পশন অ্যাক্টিভেটেড কার্বন অকার্স মোস্টলি থ্রু ফিজিক্যাল ফোর্স, অর্থাৎ ভ্যান ডার ওয়ালস ফোর্সের মাধ্যমেই মূলত অ্যাবজর্পশনটা ঘটে থাকে অ্যাক্টিভেটেড কার্বনের ক্ষেত্রে। এরপর অ্যাক্টিভেটেড কার্বন কোন ধরনের পানি ট্রিটমেন্টে কোন ধরনের অ্যাক্টিভেটেড কার্বন ইউজ করা হয়, মূলত পাউডার্ড অ্যাক্টিভেটেড কার্বন বা প্যাক অ্যাক্টিভেটেড কার্বনের যে পাউডার ফর্মটা এটা বেশি ইউজ করা হয়। এরপরে হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বনের অ্যাবজর্পশন ক্যাপাসিটি আসলে বাড়ে কি কারণে, কিভাবে বাড়ানো যায়, এটা হচ্ছে সারফেস এরিয়া বাড়ানোর মাধ্যমে। আর অ্যাক্টিভেটেড কার্বনটা ব্যাকটেরিয়া রিমুভালের ক্ষেত্রে এরা খুব বেশি ইফেক্টিভ না, ব্যাকটেরিয়া রিমুভ এরা করতে পারে না। এরপরে হচ্ছে নর্মালি অ্যাক্টিভেটেড কার্বনটাকে ইউজ করার জন্য, কার্বনটাকে অ্যাক্টিভেট করার জন্য কোন গ্যাসটা ইউজ করা হয়, কার্বন ডাইঅক্সাইড বা স্টিম, এই দুইটা বেশি ইউজ করা হয়। আর যখন কন্টামিনেন্ট কনসেন্ট্রেশন যদি হাইয়েস্ট হয় তাহলে অ্যাবজর্পশন ক্যাপাসিটি কখন হাইয়েস্ট, কন্টামিনেন্টের কনসেন্ট্রেশন যদি মডারেট থেকে একটু বেশি হাই হয় তখন অ্যাবজর্পশন ক্যাপাসিটি একদম হাইয়েস্ট লেভেলে চলে। হোয়াট হ্যাপেন্স ওয়েন অ্যাক্টিভেটেড কার্বন রিচেস স্যাচুরেশন, অ্যাক্টিভেটেড কার্বনটা স্যাচুরেশনে যখন পৌঁছায় তখন কি হয়, মানে যখনই অ্যাক্টিভেটেড কার্বনের এই ছিদ্রগুলোর মধ্যে একদম কি বলে আপনার সর্বোচ্চ পরিমাণ কন্টামিনেন্ট জমা হয়ে যায় তখন কি হয়, তখন অ্যাবজর্পশন ক্যাপাসিটি একদম নাটকীয়ভাবে ফল করে, ড্রামাটিক্যালি ফল করে। আচ্ছা,
এই অ্যাবজর্ব সারফেসগুলো জিনিসগুলোকে অ্যাক্টিভেটেড কার্বন থেকে যে সরাবো বা রিমুভ করব সেই প্রসেসটার নাম হচ্ছে ডিসরপশন বা রিজেনারেশন। অ্যাক্টিভেটেড কার্বনের এফিসিয়েন্সি ডিপেন্ড করে হচ্ছে পার্টিকেল সাইজের উপর ডিপেন্ড করে, পানির ফ্লো রেটের উপর ডিপেন্ড করে, টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, আর এই স্পেন্ট ম্যাটেরিয়ালগুলো বা যে অ্যাক্টিভেটেড কার্বনটা অলরেডি ব্যবহার করা হয়েছে এটাকে রিজেনারেট করার জন্য সবচেয়ে কমন মেথড হচ্ছে থার্মাল রিঅ্যাক্টিভেশন, অর্থাৎ এটাকে 600 থেকে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে আবার ভিতরের যে ময়লা পদার্থগুলো আছে সেগুলো দূর হয়ে যায়, অ্যাক্টিভেটেড কার্বন আবার ইউজেবল হয়। অ্যাক্টিভেটেড কার্বনের যে কার্ট্রিজগুলো আছে ফিল্টারে যেটা ব্যবহার করা হয় সেখানে কোন ফর্মটা ইউজ করা হয়? অবশ্যই গ্র্যানুলার বা বড় বড় দানাদার ফর্মটা ব্যবহার করা হয়। এবারে আমরা আসি আমাদের বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বড, এটা হচ্ছে যে যেই একটা পানির ইয়ার মধ্যে, নমুনার মধ্যে যেই পরিমাণ মাইক্রো অর্গানিজম বা যেই পরিমাণ মাইক্রো অর্গানিজম প্রয়োজন একটা পানির অণুর মধ্যে উপস্থিত অর্গানিক ম্যাটেরিয়ালগুলোকে ভাঙার জন্য বা ডিজলভ করার জন্য যেই পরিমাণ অক্সিজেন প্রয়োজন সেটাকে বলা হয় হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। আচ্ছা, এটা একটু আমরা দেখি এখানে সিরিয়ালি। মূলত হেলদি ওয়াটারটা একটা ব্যালেন্সড পরিমাণ ডিজলভ অক্সিজেন থাকে, ব্যালেন্স পরিমাণ মাইক্রো অর্গানিজম থাকে, ব্যালেন্স পরিমাণ অর্গানিক ম্যাটেরিয়াল থাকে, এই তিনটার মধ্যে একটা ব্যালেন্স থাকে। যখন পানিটা অতিরিক্ত অর্গানিক ম্যাটেরিয়াল থাকে পানির মধ্যে, অর্গানিক ম্যাটেরিয়াল যখন বেশি হয় তখন মাইক্রো অর্গানিজম যেগুলো আছে ব্যাকটেরিয়া সেগুলো আবার অর্গানিক ম্যাটেরিয়ালটাকে ভাঙতে থাকে। যখন এই ভাঙতে থাকে তখন আবার এরা মূলত ওই ব্যাকটেরিয়াগুলো ওই অক্সিজেনটাকে ব্যবহার করেই এই মাইক্রো অর্গানিজম গুলোকে ভেঙে পানিটাকে আবার একটা ব্যালেন্সে আনার ট্রাই করে। তো যখন এই অক্সিজেনটাকে ব্যবহার করে তখন পানির মধ্যে অক্সিজেন লেভেলটা কমে যায়, ফলে হয় কি পানির যেসব অন্যান্য প্রাণী আছে তাদের ক্ষতি হয়। আচ্ছা, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড এটা মূলত পানির কোয়ালিটির জন্য একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর, যেটা মূলত দেখায় আমাদের যে কি পরিমাণ পানির মধ্যে কি পরিমাণ অক্সিজেন কনজিউমড আছে এবং এটা আসলে পানির কোয়ালিটি আসলে কতটা ভালো বা খারাপ সেটা আমরা বুঝতে পারি। আর বিওডি আসলে স্পেসিফিক কোনো পলিউটেন্টের জন্য এটা না, বিওডি মূলত দেখায় আমাদের ওভারঅল পানির বায়োলজিক্যালি ওভারঅল পানির কেমন, পানিটা কতটুকু ফ্রেশ বা ভালো আছে, ওভারঅল ইম্প্যাক্টটা দেখায় এবং ওভারঅল ডিগ্রেডেবল ম্যাটেরিয়াল গুলো পানির মধ্যে কিভাবে আছে এটা একটু দেখায়। আচ্ছা, এরপর হচ্ছে ডিকম্পোজিশন, অর্থাৎ যখন কোনো অর্গানিক পদার্থ পানির মধ্যে প্রবেশ করে তখন ন্যাচারালি যেসব অ্যারোবিক ব্যাকটেরিয়া আছে, মাইক্রো অর্গানিজম আছে ব্যাকটেরিয়া, তারা মূলত এই অর্গানিক কম্পাউন্ডটা খাওয়া শুরু করে। খাওয়ার ফলে এদের খাওয়া হচ্ছে অর্গানিক কম্পাউন্ড এরা ব্রেক ডাউন করে সিম্পল সাবস্টেন্সের মধ্যে নিয়ে আসে। অক্সিজেন কনজাম্পশন, যখন এরা এই অর্গানিক কম্পাউন্ডটা খেয়ে ফেলে বা ব্রেক ডাউন করে তখন তারা হচ্ছে পানির মধ্যে দ্রবীভূত যে অক্সিজেন ডিজলভ অক্সিজেন সেটাকে ব্যবহার করে। এই অক্সিজেনটা ব্যবহারের ফলে হচ্ছে পানির মধ্যে ওভারঅল অক্সিজেনের পরিমাণটা কমে যায় এবং এই অর্গানিক স্যাম্পলের পরিমাণ যদি বেশি হয় তাহলে ব্যাকটেরিয়াগুলো বেশি পরিমাণ অক্সিজেন ব্যবহার করে বেশি পরিমাণ অর্গানিক ওয়েস্ট খেতে থাকে, ফলে হয় কি আলটিমেটলি এই ডিজলভ অক্সিজেনের পরিমাণ র্যাপিডলি কমে যায়। এর ফলে পুরা পানির ওয়াটার বডিটার মধ্যে হাইপোক্সিয়া বা লো অক্সিজেন এনভায়রনমেন্ট তৈরি হতে পারে। এটা মাছ বা অন্যান্য অ্যাকোয়াটিক যে অর্গানিজম আছে তাদের জন্য এটা একদম মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। আচ্ছা, এবার আমরা দেখি বিওডি কিভাবে মেজার করা হয়। স্ট্যান্ডার্ড টেস্ট হচ্ছে বিওডি 5, এটাকে বলা হয় বিওডি 5। এটা মূলত একটা পানির নমুনাকে যদি আমরা 5 দিন যাবত ইনকিউবেটেড করে রাখি অন্ধকারের মধ্যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 দিন যদি আমরা রেখে দেই তাহলে এটা শুরুতে যে পরিমাণ ডিও ছিল এবং শেষে যে পরিমাণ ডিও থাকবে 5 দিন পরে, এই দুইটার পার্থক্যটাকে বোঝায় বিওডি 5। ইন জেনারেল আসলে বিওডির ভ্যালু যত হায়ার হবে, বিওডির মান যত বেশি হবে তত বোঝা যাবে যে পানির মধ্যে অর্গানিক পলিউশন অত বেশি পরিমাণে আছে এবং পানির কোয়ালিটি আসলে অত খারাপ। আর বিওডিকে মাপা হয় মূলত মিলিগ্রামস অফ অক্সিজেন পার লিটার, মিলিগ্রাম পার লিটার, মানে প্রতি লিটার পানিতে কত মিলিগ্রাম অক্সিজেন আছে এটা বের করা হয়। আমরা এখন দেখি বিওডি ক্যালকুলেশনের একটা এক্সাম্পল দেখি। যদি 15 মিলিলিটার ওয়াটার স্যাম্পল করা হয় তো এটাকে প্রথমে করবো কি আমরা এই 15 মিলিলিটার ওয়াটার স্যাম্পল নিয়ে এটাকে 300 মিলিলিটারে ডাইলুট করলাম, এর সাথে আরো পানি অ্যাড করলাম, এরপরে নিউট্রিয়েন্ট সলিউশন দিলাম এবং এটাকে আসলে ডার্ক একটা মধ্যে, একটা রুমের মধ্যে বা একটা ছোট একটা ক্যাবিনেটের মধ্যে আটকে রাখবো 5 দিন ধরে এবং এই ক্যাবিনেটের টেম্পারেচার থাকতে হবে 20 ডিগ্রি সেলসিয়াস। এর ফলে হবে কি প্রাথমিক যে ডিজলভ অক্সিজেনটা ছিল এটা যদি 9.05 মিলিগ্রাম পার লিটার হয় আমরা মেপে নিছি এবং সর্বশেষ আমরা 5 দিন পরে
যে ডিজলভ অক্সিজেনটা পেলাম সেটা যদি 4.25 মিলিগ্রাম পার লিটার হয়, তাহলে এই অক্সিজেন ডিক্রিজের পরিমাণটা আমরা এরপর যদি আমরা একটা ব্ল্যাঙ্ক সলিউশন নিই, মানে যেটার মধ্যে আমাদের অর্গানিক ওয়েস্টটা থাকবে না, শুধু নর্মাল পানি থাকবে, সেটার ক্ষেত্রে যদি ব্ল্যাঙ্কের ক্ষেত্রে যদি আমার 9.05 থেকে এটা নেমে 8.08 আসে, তাহলে আমার 5 দিনে যেটা ব্ল্যাঙ্ক ছিল সেটা ব্যবহার করেছে 0.25 মিলিগ্রাম পার লিটার অক্সিজেন। আর যেটার মধ্যে আমাদের স্যাম্পল বা যেটার মধ্যে যে ময়লা ছিল, ময়লা পানিটা, সেই পানিটা ব্যবহার করেছে অলমোস্ট 4.80 মিলিগ্রাম পার লিটার অক্সিজেন। আচ্ছা, এখন আমরা আসি ডাইলুশন ফ্যাক্টর। যেহেতু আমরা 15 মিলিলিটার পানিটাকে ডাইলুট করে নিয়েছি, সুতরাং আমরা এই 15 মিলিলিটারকে 300 মিলিলিটার দিয়ে ভাগ দেব, তাহলে আমাদের ডাইলুশন ফ্যাক্টর হলো 20। এখন আমাদের এই যে পার্থক্যটা, অর্থাৎ ব্ল্যাঙ্কের মানে সাধারণ পানিতে যতটুকু ডিক্রিজ হয়েছে আর স্যাম্পল সহ পানিতে যতটুকু ডিক্রিজ হয়েছে, এই দুইটার পার্থক্যকে যদি আমি ডাইলুশন ফ্যাক্টর দিয়ে গুণ দেই, তাহলেই আমি বিওডির ভ্যালুটা পেয়ে যাব। খুবই সহজ একটা প্রসেস। আচ্ছা, আমরা আবার দেখি বায়োলজিক্যাল অক্সিজেনটা কিভাবে মেজার করা হয়। প্রথমে ওয়াটার স্যাম্পল কালেক্ট করা হয়, সেটাকে 5 দিন ধরে ইনকিউবেট করা হয় এবং 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্টোর করা হয়। এরপরে ওই যে আমরা আগের ক্যালকুলেশন মেথড দেখলাম, সেখানে বিওডি লেভেল মাপা হয়। এখন আমরা একটু দেখি বিওডি লেভেল যদি 1 থেকে 2 এর মধ্যে হয়, তাহলে বলতে হবে পানিটা খুবই ক্লিন, এটা হেলদি ওয়াটার এবং ডিজলভ অক্সিজেনের পরিমাণ খুবই বেশি। যদি 3 থেকে 5 হয়, তাহলে এটা মডারেটলি ক্লিন, মানে কিছু ময়লা আছে এবং ডিও লেভেলটা সামান্য একটু নিচে। এবার যদি 6 থেকে 9 হয় বিওডি লেভেল, তাহলে বলতে হবে অর্গানিক ম্যাটার খুবই হাই এবং পানির কোয়ালিটি খুবই লো, আর ব্যাকটেরিয়াটাকে খুব দ্রুত ওয়েস্টগুলোকে ডিকম্পোজ করছে। এরপরে বিওডি লেভেল যদি 10 এর চেয়ে বেশি হয়, 10 প্লাস হয়, তাহলে পানির কোয়ালিটি বলতে হবে খুবই পুয়ার, ভেরি পুয়ার, এবং অর্গানিক ওয়েস্টের পরিমাণ ভেরি হাই। আর যদি বিওডি লেভেল 100 প্লাস হয়, তাহলে পানিটা এক্সট্রিমলি টক্সিক এবং এটা মূলত সিওয়েজের পানি বা অর্গানিক ওয়েস্টের পরিমাণ খুবই বেশি হওয়ার কারণে 100 প্লাস হতে পারে। আচ্ছা, এবারে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, হাউ ডু ডিআইসিং কম্পাউন্ডস এফেক্ট বিওডি লেভেল। যেসব কম্পাউন্ড গুলো ডিআইস করতে পারে, অর্থাৎ আইসকে করতে পারে, সেগুলো আসলে বিওডি লেভেলটাকে কিভাবে আমাদের এফেক্ট করে, এটা একটু আমাদের দেখতে হবে। তো ডিআইসিং কম্পাউন্ডের মধ্যে আছে ক্লোরাইড ডিআইসার গুলো, যেমন সোডিয়াম ক্লোরাইড বা রক সল্ট বা আইস স্লাইসার যেটাকে বলা হয়, এগুলো হচ্ছে খুবই কম বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড লেভেল থাকে এদের। এরপরে হচ্ছে অ্যাসিডের যেগুলো আছে ডিআইসার, মানে আইসকে মেল্ট করতে পারে এরকমের অ্যাসিডের যারা আছে, তারা মূলত আপনার বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডকে আসলে বাড়িয়ে দেয় এবং এরা মূলত ডিজলভ অক্সিজেন যেটা, এটার ক্ষতি ঘটায়, একটা ডিপ্লেশন হয়। এরপরে গ্লাইকল যারা আছে, যেমন ইথিলিন গ্লাইকল বা অন্যান্য, এরা মূলত যেমন অ্যাকোয়াটিক লাইফের জন্য ক্ষতিকর, তেমনি যেসব প্রাণী দুগ্ধপোষ্য বা যারা দুধ খায় তাদের জন্য এরা আসলে ক্ষতিকর। প্রোপিলিন গ্লাইকলটা মূলত পরিবেশে ইথিলিন গ্লাইকলের চেয়ে অনেক বেশি সময় থাকে এবং অনেক বেশি পরিমাণে এরা অক্সিজেন অক্সিজেন কনজিউম করে এবং আলটিমেটলি এরা ভেঙে যাওয়ার আগে বিপুল পরিমাণ ডিজলভ অক্সিজেনের ক্ষতি করে। আচ্ছা, এর সর্বশেষ হচ্ছে এবিপি। এরা মূলত খুবই হাই লেভেলের অর্গানিক ম্যাটেরিয়াল কন্টেইন করে, বাট এদের সমস্যা হচ্ছে যে এরা এদের বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডও খুবই হাই, যে কারণে এদেরকে ভাঙতে প্রচুর পরিমাণে ডিওর দরকার হয় এবং যখন কোনো মাইক্রো অর্গানিজম গুলো যখন অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে এদেরকে ব্রেকডাউন করে, তখন আসলে প্রচুর পরিমাণে অক্সিজেন ডিপ্লেট হয়ে যায়। আচ্ছা, এই গেল একটা দিক। এরপরে আমরা বিওডির স্যাম্পল কোশ্চেন গুলো দেখি। বিওডি মূলত হচ্ছে কিসের মেজারমেন্ট? বিওডি মূলত হচ্ছে অর্গানিক একটা নমুনা পানির মধ্যে অর্গানিক ম্যাটারের যে কতটুকু কনসেন্ট্রেশন আছে সেটার একটা মেজারমেন্ট। আচ্ছা, বিওডি নরমালি মাপা হয় হচ্ছে কতক্ষণ পরে? 5 দিন পরে। এরপরে স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে বিওডির জন্য 20 ডিগ্রি সেলসিয়াস। হাই বিওডি একটা ওয়াটার বডি যদি হাই বিওডি থাকে, সেটার মানে হচ্ছে এই ওয়াটার বডিটা হাই অর্গানিক পলিউশনের মধ্যে আছে। এরপর হচ্ছে বিওডির ইউনিট হচ্ছে মিলিগ্রাম পার লিটার, আমরা জানি। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে বি নাম্বার যেটা, অর্থাৎ পার্টস পার মিলিয়ন, এটাও কিন্তু বিওডির একক হিসেবে ইউজ করা হয়। সেক্ষেত্রে আমাদের এখানে সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ মিলিগ্রাম পার লিটার। এটা তো আছেই, পার্টস পার মিলিয়নও হতে পারে। বিওডি টেস্টের মধ্যে কোন মাইক্রো অর্গানিজম গুলো অক্সিজেন কনজিউম করে? মূলত ব্যাকটেরিয়া গুলোই অক্সিজেন কনজিউম করে। বিওডি ভ্যালু মাপা হয় কি দিয়ে? বিওডি ভ্যালু মাপা হয় ডিওমিটার দিয়ে, অর্থাৎ ডিজলভ অক্সিজেনটা
মেপে আমরা একটা নমুনা নিয়ে সেটা ডিজলভ অক্সিজেনটা প্রথমে মাপি, এরপরে এটার মধ্যে কি বলে আমরা ওয়েস্ট ওয়াটারটা দিয়ে এটাকে 5 দিন রেখে দিয়ে 5 দিন পরে আবার ডিওর পরিমাণ মাপি। তাহলে আমাদের ডিও মিটারটাই লাগবে মূলত বিওডি মাপার জন্য। আচ্ছা, BOD is mainly caused by the presence of organic biodegradable matter. Organic biodegradable যেসব ম্যাটার আছে সেগুলোর কারণেই মূলত BOD ঘটে থাকে বা অক্সিজেন ডিপ্লেশন হয়। তারপর হচ্ছে নিচের মধ্যে কোনটা পানির BOD বাড়াইতে পারে? অয়েল স্পিল বাড়াইতে পারে, কারণ অয়েল একটা অর্গানিক ম্যাটেরিয়াল। ফার্টিলাইজার রান অফ, যখন কৃষি ক্ষেত থেকে যখন আমাদের সারগুলো ধুয়ে যায় সেটাও BOD-র পরিমাণ বাড়াইতে পারে। ইন্ডাস্ট্রিয়াল ইফ্লুয়েন্টও BOD-র পরিমাণ বাড়াইতে পারে এবং বৃদ্ধি হতে পারে। আচ্ছা, which alternative test gives faster result than BOD? BOD এর চেয়ে ফাস্টার রেজাল্ট কোনটা দেয়? COD। আমরা COD এর বিষয়ে এখন পড়ব। COD হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটা হচ্ছে একটা ওয়াটার বডির মধ্যে টোটাল যেই পরিমাণ অর্গানিক এবং ইনঅর্গানিক কম্পাউন্ড থাকে সেই সবগুলোকে অক্সিডাইজ করার জন্য যেই পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় সেটাকে বলা হয় COD বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। হাই COD ভ্যালু ইন্ডিকেট করে যে এই পানির মধ্যে খুবই বেশি পরিমাণ পলিউটেন্ট আছে এবং পানির কোয়ালিটি, ওয়াটার কোয়ালিটি খুবই লো। তো COD টেস্ট হচ্ছে একটা খুবই একটা ক্রুশিয়াল টেস্ট এবং এটা খুব র্যাপিড মেথড। যেখানে BOD টেস্ট করতে আপনার 5 দিন লেগে যাচ্ছে, সেখানে COD খুব অল্প সময়ের মধ্যেই, তুলনামূলক অল্প সময়ের মধ্যে পাওয়া যায়। এবং এটা মূলত এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে এটা খুবই ক্রুশিয়াল একটা টেস্ট, যেটা আসলে পরিবেশের বিভিন্ন পানির কোয়ালিটি নিরূপণ করতে সহায়তা করে। এবং বিশেষ করে ওয়েস্ট ওয়াটার, বিভিন্ন রকম ডোমেস্টিক ইয়ার থেকে বা ইন্ডাস্ট্রিয়াল সোর্স থেকে যে ওয়েস্ট ওয়াটারগুলো হয় সেগুলোর কোয়ালিটি ইভ্যালুয়েট করতে সাহায্য করে এটা। এবং আমাদেরকে একটা 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 পরিমাণ দেয়, একটা আমাদের পানির সারফেস ওয়াটার বডির স্বাস্থ্য কিরকম আছে এটা মাপারও একটা আমাদের পরিমাপ দেয়। তেমনি বিভিন্ন রকম লেক রিভার বা কুয়ার পানি আসলে অবস্থাটা কিরকম আছে সেটা খুব দ্রুত আমরা এটার মাধ্যমে অ্যাসেস করতে পারি। আচ্ছা, এখানে আপনারা ছবিতে COD-র একটা প্রসেস দেখতে পাচ্ছেন। প্রথমে মাইক্রো পিপেটের মাধ্যমে খুবই অল্প পরিমাণ স্যাম্পল নিলাম আমরা, এর সাথে পটাশিয়াম ডাইক্রোমেট নিলাম এবং সালফিউরিক অ্যাসিড নেওয়া হলো। এরপরে এই টেস্ট টিউবটাকে রিঅ্যাক্টরের মধ্যে রাখা হয়, যেটাকে এটা হিটিং ব্লক মূলত, এটাতে টেস্ট টিউবটাকে হিট করা হয় এবং হিট করার ফলে আমরা যখন এটাকে রেখে দেই তখন আমরা COD অ্যানালাইসিসের জন্য স্যাম্পল পাই। অর্থাৎ আমরা সরাসরি পানিটা নিলাম স্যাম্পলটা এবং এটার সাথে স্যাম্পলটাকে যদি ডাইজেশন করা হয় তাহলে আমরা COD অ্যানালাইসিসের জন্য তৈরি একটা স্যাম্পল পাবো। আমরা সামনে দেখবো যে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বের করার জন্য নানান রকমের আমাদের কেমিক্যাল মেথড আছে, অনেকগুলো টেকনিক আছে। যেমন একটা হচ্ছে ডাইক্রোমেট মেথড, এই যে আমরা একটু আগে দেখলাম পটাশিয়াম ডাইক্রোমেট ইউজ করা হয়। একটা হচ্ছে ক্লোজড রিফ্লাক্স মেথড, একটা হচ্ছে ওপেন রিফ্লাক্স মেথড, ইউভি ডাইজেশন মেথড, ফটো ইলেকট্রোকেমিক্যাল মেথড, এরপরে আছে টাইট্রিমেট্রিক মেথড এবং সর্বশেষ আছে স্পেকট্রোফটোমেট্রিক মেথড। এটা সবগুলোই শুধু COD বের করার জন্য। আচ্ছা, আমাদের কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড আমরা কিভাবে স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি প্রসিডিউরটা কি? ল্যাবরেটরি প্রসিডিউর হচ্ছে প্রথমে একটা ওয়াটার স্যাম্পল নিব, এটার সাথে একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ইউজ করা হয়। নরমালি পটাশিয়াম ডাইক্রোমেট ইউজ করা হয়, কারণ এটা আপনার কি বলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে এটা সহজে ডিগ্রেড হয় না এবং এটা খুব সহজে ইউজ করা যায়। আচ্ছা, ডাইজেশনের জন্য কি করা হয়? এই মিক্সচারটাকে অ্যাসিডিক কন্ডিশনে সামান্য পরিমাণ সালফিউরিক অ্যাসিড দিয়ে এটাকে হিট করা হয়, এটা নির্দিষ্ট সময় ধরে এটাকে উত্তপ্ত করা হয়, নরমালি 2 ঘন্টা বা এরকমের। এর ফলে করা হয় কি, ওই যে অক্সিডেশনটা একটু ফোর্স আপ হয়, মানে অক্সিডেশনটা একটু এক্সিলারেটেড হয়। আচ্ছা, উত্তপ্ত করার মূল পিছনের সায়েন্সটাই হচ্ছে জাস্ট অক্সিডেশনটা একটু দ্রুত ঘটানো। এরপরে মেজারমেন্টটা কি, ডাইজেশন হওয়ার পরে কি পরিমাণ অক্সিডাইজিং এজেন্ট আসলে আনকনজিউমড রয়ে গেছে সেটা মাপার দরকার আমার। সেটা মাপা হয় কিভাবে? টাইট্রেশনের মাধ্যমে মাপা হতে পারে অথবা স্পেকট্রোফটোমেট্রির মাধ্যমে মাপা হতে পারে। এরপরে COD ভ্যালুটা ক্যালকুলেট করা হয় কি পরিমাণ অক্সিজেন অক্সিডাইজিং এজেন্ট কনজিউম হইল সেটার উপর ভিত্তি করে। অর্থাৎ আমরা প্রচুর পরিমাণে অক্সিডাইজিং এজেন্ট দিব, তারপরে অক্সিডাইজ হওয়ার জন্য সময় দিব, এই সময় হওয়ার পরে আমরা হিসাব করে বের করব যে কতটুকু অক্সিডাইজিং এজেন্ট আমাদের আনরিঅ্যাক্টেড রয়ে গেছে বা অব্যবহৃত রয়ে গেছে। তাহলেই আমরা কতটুকু ব্যবহার করা হয়েছে সেটুকু পেয়ে যাব এবং সেটুকু পাইলে আমরা বুঝতে পারবো যে পলিউশন লেভেলটা কতটুকু আছে। ফাইনালি COD-টা আমাদের মিলিগ্রাম অফ অক্সিজেন কনজিউমড পার লিটার অফ সলিউশন, মানে মিলিগ্রাম পার লিটার এককে প্রকাশ করা হয়। আমাদের BOD-র প্রকাশের একক কিন্তু ছিল মিলিগ্রাম পার লিটার। আচ্ছা, এবার আমরা দেখি COD লেভেল কমানোর জন্য কি কি স্ট্র্যাটেজি আমরা নিতে পারি। পানি ওয়াটার বডির COD লেভেল কমানোর জন্য আমরা কি কি স্ট্র্যাটেজি নিতে পারি? প্রথমত হচ্ছে সোর্স কন্ট্রোল। আমরা যে ওয়েস্ট গুলো সরাসরি পানিতে ফেলতেছি এটা না করে আমরা সোর্স থেকে যদি এটাকে কন্ট্রোল করি তাহলে
সিওডি ভ্যালু কমানো যায়। ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, পানি যে দূষিত হয়েছে এটাকে যদি আমরা আগে যে আমরা ট্রিটমেন্ট প্রসেসগুলো করেছি পুরো ক্লাসে, এই ট্রিটমেন্ট প্রসেসগুলো ব্যবহার করলে আমরা সিওডি ভ্যালু কমাতে পারি। বায়োলজিক্যাল ট্রিটমেন্ট ইউজ করা যায়, এর মধ্যে কেমিক্যাল ট্রিটমেন্ট পদ্ধতি ইউজ করা যায়, অ্যানারোবিক ডাইজেশন পদ্ধতি ইউজ করা যায়, অর্থাৎ বাতাসের অনুপস্থিতিতে যে ডাইজেশন পদ্ধতি, এবং সর্বশেষ ইন্ডাস্ট্রিয়াল বেস্ট প্র্যাকটিসেস, মানে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টগুলোকে সরাসরি আমাদের পরিবেশের মধ্যে না ফেলা, এগুলোকে ট্রিটমেন্টের মধ্যে নিয়ে একটা পর্যায়ে এগুলি মোটামুটি বিশোধনের পরে এটাকে ইন্ট্রোডিউস করা, এরকমের পদ্ধতি করা যায়। আচ্ছা, সিওডির অ্যাপ্লিকেশন কি, মানে সিওডি আসলে কি কাজে লাগে? রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের কাজে লাগে। বিভিন্ন ওয়াটার বডির আসলে ন্যাচারাল অবস্থা কি আছে, ভবিষ্যতে এটা কেন খারাপ হতে পারে, এটাকে কেন উত্তরণ দরকার, এইসব রিসার্চ ডেভেলপমেন্টের কাজে ব্যবহার করা হয়। ওয়াটার এবং ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, পানির অবস্থা কতটুকু খারাপ সেটা যদি আমি বুঝতে না পারি তাহলে সেটাকে ট্রিটমেন্ট করব কিভাবে। তাই ওয়েস্ট ওয়াটার বা পানির সিওডি ভ্যালু বের করে বোঝা হয় আসলে যে পানির অবস্থা কতটুকু খারাপ, সেই অনুযায়ী ট্রিটমেন্ট করা হয়। ইন্ডাস্ট্রিয়াল ইফ্লুয়েন্ট মনিটরিং, ইন্ডাস্ট্রিয়ালি যে ইফ্লুয়েন্ট গুলো তৈরি হয়, আমরা জানি ইফ্লুয়েন্ট মানে হচ্ছে লিকুইড ওয়েস্ট, যে লিকুইড যে ওয়েস্টটা সেটাকে বা তরল ওয়েস্টটাকে বলা হয় ইফ্লুয়েন্ট। ইফ্লুয়েন্টের মনিটর করা হয় এবং ইন্ডাস্ট্রিয়াল ইফ্লুয়েন্ট গুলো আসলে কতখানি ক্ষতিকর বা এটাকে ট্রিটমেন্টের জন্য কোন ট্রিটমেন্ট ভালো হবে সেটা মনিটর করা হয়। হচ্ছে এনভায়রনমেন্টাল মনিটরিং, পরিবেশের জন্য এই পানিটা কতটা ক্ষতিকর, ওয়েস্ট ওয়াটারটা বা ওয়েস্টটা, এটা বের করার জন্য সিওডি দরকার আমাদের। এরপরে ড্রিঙ্কিং ওয়াটার অ্যানালাইসিস, এই পানি আমরা যে পানিটা ইউজ করতেছি এটা পানির জন্য সুবিধাজনক কিনা, এটা কতখানি এর মধ্যে দূষণ আছে, এটা মাপার জন্য সিওডি খুবই প্রয়োজন। সর্বশেষ প্রসেস কন্ট্রোল ইন ইন্ডাস্ট্রিজ, ইন্ডাস্ট্রিতে বিভিন্ন প্রসেসে আমাদের বিভিন্ন রকমের পানি প্রয়োজন হয়। তো কোন রকমের পানির আসলে সিওডি ভ্যালু কিরকম, এটা থেকে ওভারঅল একটা আইডিয়া পাওয়া যায় যে পানিটার ক্যারেক্টারিস্টিক্স কিরকম আছে। আমার বয়লার ফিড ওয়াটারের জন্য পানিটাকে উপযুক্ত হবে নাকি এটাকে ট্রিটমেন্ট করে আবার বয়লারে পাঠাতে হবে, এরকমের নানান প্রসেসের জন্য পানিটা উপযুক্ত কিনা সেটা বোঝার জন্য সিওডি খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার। এবার আমরা আসি বিওডি ভার্সেস সিওডি। সিওডি হচ্ছে একটা র্যাপিড মেজারমেন্ট, যেটা টোটাল যত অক্সিডাইজেবল সাবস্টেন্স আছে এই পুরাটাকে হচ্ছে মাপে হচ্ছে সিওডি। আর বিওডি হচ্ছে শুধু পানির মধ্যে শুধু অর্গানিক ম্যাটার কতটুকু আছে সেইটা পরিমাপ করে হচ্ছে বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। আচ্ছা, বিওডি আর সিওডির মধ্যে পার্থক্যটা কোথায়? বিওডি হচ্ছে 5 দিন সময় লাগে বিওডিটা বাইর করতে। বিওডির জন্য হচ্ছে অক্সিজেন রিকোয়ার্ড বাই মাইক্রো অর্গানিজম, মানে বিওডিতে মাইক্রো অর্গানিজম লাগে যারা অক্সিজেনটাকে ব্যবহার করে। আর সিওডিতে মাইক্রো অর্গানিজমের দরকার নেই, সরাসরি অক্সিডাইজার ব্যবহার করা হয় এবং অক্সিডাইজারটা কতটুকু অক্সিজেন ব্যবহার করতেছে সেটা হিসাব করা হয়। বিওডি শুধুমাত্র অর্গানিক ম্যাটার থেকেই পাওয়া যায়, বিওডি থেকে শুধুমাত্র অর্গানিক ম্যাটারের আইডিয়াই পাওয়া যায়। ইনঅর্গানিক কতখানি দূষক পানির মধ্যে আছে সেটা সম্পর্কে কোনো আইডিয়া পাওয়া যায় না। বাট সিওডির মাধ্যমে অর্গানিক ইনঅর্গানিক দুইটা ম্যাটার সম্পর্কে বা দুইটা ওয়েস্ট ম্যাটেরিয়াল সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। বিওডি আমার এই টেস্টটা ক্যারি আউট করতে 5 দিন সময় লাগে, সিওডি ক্যারি আউট করতে অনলি 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। এবার আমরা আসি স্যাম্পল কোয়েশ্চেন। সিওডি মাপার একক হচ্ছে মিলিগ্রাম পার লিটার। সিওডি হচ্ছে ডিটারমাইন করা হয় কি ব্যবহার করে? কেমিক্যাল অক্সিডাইজিং এজেন্ট। কমন কেমিক্যাল অক্সিডাইজিং এজেন্ট কি ইউজ করা হয়? পটাশিয়াম ডাইক্রোমেট। সিওডি টেস্টের জন্য সিওডি টেস্টটা আসলে কোন ধরনের মিডিয়ামে ক্যারি আউট করা হয়? এটা অবশ্যই অ্যাসিডিক মিডিয়ামে ক্যারি আউট করা হয়। এরপর হচ্ছে সিওডি টেস্ট নরমালি সময় লাগে কতক্ষণ? 2 থেকে 4 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। এরপর হচ্ছে সিওডি টেস্টের জন্য কোন ক্যাটালিস্টটা কমনলি ইউজ করা হয়? সিলভার সালফেট ক্যাটালিস্ট ইউজ করা হয়। সিওডি হচ্ছে নরমালি বিওডির চেয়ে হায়ার, কারণ হচ্ছে সিওডিতে আমার ইনঅর্গানিক সব টোটাল সাবস্টেন্সটাই আসতেছে, বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল টোটাল সাবস্টেন্সটাই আমার ক্যালকুলেশন আসতেছে, কিন্তু বিওডিতে শুধুমাত্র বায়োডিগ্রেডেবল বা অর্গানিক সাবস্টেন্সটা হিসাবে আসতেছে। এই জন্য সিওডি ভ্যালুটা কম হয়, বিওডি ভ্যালুটা কম হয়। সিওডি ভ্যালু ইন্ডিকেট করে কি? ইন্ডিকেট করে হচ্ছে পানির মধ্যে এখানে উত্তরটা একটু ভুল হয়েছে, উত্তর ভুল হয়নি আসলে, কারণ এখানে যে উত্তরগুলো আছে তার মধ্যে আসলে সি উত্তরটাই সঠিক, তবে সি উত্তরটাও পুরোপুরি এটাকে সিওডিটাকে রিপ্রেজেন্ট করে না। এখানে উত্তরটা হবে দ্য ডিগ্রি অফ পলিউশন বাই অর্গানিক এন্ড ইনঅর্গানিক সাবস্টেন্সেস। উভয় অর্গানিক ইনঅর্গানিক উভয় সাবস্টেন্স থেকে কতটুকু পলিউশন হলো সেটাই মূলত সিওডি বের করে। সিওডি অ্যানালাইসিসে আমরা কতটুকু ডাইক্রোমেট বাকি আছে সেটা আমরা ডিটারমিন করি কিভাবে? এটার সাথে ফেরাস অ্যামোনিয়াম সালফেটের টাইট্রেশনের মাধ্যমে আমরা বের করি যে কতটুকু পটাশিয়াম ডাইক্রোমেট আনইউজড রয়েছে। সিওডি আসলে প্রেফার্ড কেন? কারণ হচ্ছে সিওডি খুবই ফাস্ট, যখন দ্রুত রেজাল্ট দরকার হয় তখন সিওডি প্রেফার্ড। এছাড়াও পানির ওভারঅল
ক্যারেক্টারিস্টিক জানার জন্য সিওডি প্রেফারেবল। হুইচ মেথড ইজ কমনলি ইউজড ফর সিওডি ডিটারমিনেশন? সিওডি ডিটারমিনেশনের জন্য সবচেয়ে কমন মেথডটা হচ্ছে টাইট্রিমেট্রিক মেথড বা ওপেন রিফ্লাক্স মেথড। আমাদের আজকের লেকচার ছিল এ পর্যন্তই। আপনাদের লেকচারটাকে আমি যত বেশি সম্ভব ইনফরমেটিভ করার চেষ্টা করেছি। তো এ পর্যায়ে আমরা কিছু রেফারেন্স দেখব। আমরা আসলে প্রত্যেকটা টপিক থেকে একাধিক রেফারেন্স ইউজ করেছি। এর মধ্যে বেশ কিছু বই আছে, একদম মূল বই। সেই বইগুলো একটু আপনারা যদি সম্ভব হয় দেখার চেষ্টা করবেন। এখানে পিডিএফ লিঙ্ক দেয়া আছে। এই বইগুলো এই টপিকের উপরে এই পিডিএফ গুলো পড়লে মোটামুটি এই সম্পর্কে আপনার বিস্তারিত আইডিয়া হবে। আর যদি কেউ এত বিস্তারিত পড়তে না পারেন, শুধু আমাদের লেকচারটা ফলো করলেও আশা করি চলবে। তবে আমি প্রেফার করব যে মূল বইগুলো একটু নজর বুলিয়ে যাওয়া। সেক্ষেত্রে আপনার যেহেতু বিসিএস এর আসলে প্রশ্নের ডেপথ কতখানি হবে এটা ডিপেন্ড করে আসলে পরীক্ষকের উপর। আমি ওয়াটার ট্রিটমেন্টের উপর যদি খুবই ডিপ থেকে কোশ্চেন করি, একদম ভেরি ডিপে যাওয়া যায়, কারণ এটা হিউজ একটা আসপেক্ট। বা আমি যদি বিওডি তে যাই, বিওডি একদম ভাষা কিছু পড়ানো যায়, আবার একদম খুবই ভেরি ডিপ লেভেলে চলে যাওয়া যায় এটা নিয়ে। তো আপনি আসলে কতটুকু পড়তে চান, বা এটা আসলে নির্ভর করবে পরীক্ষকের উপর। পরীক্ষক কতখানি ডিপ লেভেল থেকে কোশ্চেন করবে সেটার উপর ডিপেন্ড করবে। ওভারঅল একটা কমন আইডিয়ার জন্য, মোটামুটি পরীক্ষার প্রিপারেশনের জন্য আমাদের শীটটা ফলো করলেই হবে। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ। আসসালাম।